ওকে। হ্যালো এভরিওয়ান। সো আমরা শুরু করতেছি আমাদের ক্লাস। আই থিংক টাইম হয়ে গেছে মোটামুটি। একটু লেট করে শুরু করলাম যাতে সবাই জয়েন করেন মোটামুটি। আচ্ছা, সো আপনারা জানেন এখানের মধ্যে অনেকেই আছেন আমার আগের স্টুডেন্ট, মানে আগের অন্যান্য ব্যাচে আমার কোর্স করছেন, বাট নাও আপনারা আমি জানি যে ভার্বাল কোর্সে ভর্তি হয়েছেন, কয়েকজন জাস্ট আছে ক্লাস করে দেখতেছেন কি অবস্থা। তো এই কোর্সটা পুরোপুরি ডেডিকেটেড ভার্বাল কোর্স, এবং যেটা মোটামুটি আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে এরকম একটা কোর্স করবো গ্রেকের সাথে মিলে, যে যেটাতে কমপ্লিটলি ভার্বালে ফোকাস করা হবে। যেহেতু পরে থেকে আমি দেখছি যে আচ্ছা ঠিক আছে, আমাদের যে কয়টা ক্লাস আছে সেই কয়টা ক্লাসে আসলে ভার্বালে যে আরো কিছু প্র্যাকটিস করার যে ব্যাপারটা সেটা দেখা যায় যে একটু মানে একটু শর্ট হয়ে যায়। ওকে, যে আরো কিছু প্র্যাকটিস করতে পারতাম, মানে দ্যাটস এনাফ। ওই ক্লাসগুলো দেখা যায় যে আমরা করে বাসায় বসে অনেকে প্র্যাকটিস করতে পারে, বাট অনেকেই মানে দেখতাম যে চাইতেন যে আরো কয়টা ভার্বাল ক্লাস থাকলে ভালো হইতো। সো ওখান থেকে হচ্ছে যে আমি একটা ডেডিকেটেড ভার্বাল কোর্স চালু করছি, যেটা আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো ওরিয়েন্টেশন মানে হচ্ছে একটা ফার্স্ট ক্লাস, বেসিক্যালি গল্পই হবে। কিন্তু গল্পের মধ্যে আমি চেষ্টা করছি যে যেহেতু আমার অনেক পুরনো স্টুডেন্ট এখানে আছেন, তো তাদেরকে আমি বোরও করতে চাই না। তো আমি কিছু নতুন কোয়েশ্চেন রাখছি আজকে, যে আচ্ছা ঠিক আছে কিছু টুকটাক কিছু কোয়েশ্চেন সলভ করবো, সো দ্যাট হচ্ছে আমাদের একদমই গল্প শুনতে শুনতে যেন বোর না লাগে। ওকে, সো দ্যাটস দ্য গেম আর কি আজকে। সো এই কোর্সের নাম বুঝতে পারছেন, জিআরই ভার্বাল উইথ এডাব্লিউ অ্যান্ড ভোক্যাব। এডাব্লিউ আসলে বলার জন্য বলতে হয় যে এডাব্লিউ কে বেচারা তো, একে তো আর কোয়ান্টে পড়ানো যাচ্ছে না, তো একে ভার্বাল কোর্সের সাথে ইনক্লুড করতে হবে। সো একে নিয়ে একটা বা দুইটা ক্লাস থাকবে। এডাব্লিউ নিয়ে আসলে তেমন কিছু বলবো না আমি আজকের ক্লাসে। এডাব্লিউ তে জাস্ট এটুকু জানেন যে এডাব্লিউ স্কোরটা হচ্ছে 0 থেকে 6 এর মধ্যে হয়। এটা হচ্ছে রাইটিং এর যে পার্টটা। ওকে, রাইটিং এর যে পার্টটা থাকে সেটা হচ্ছে এডাব্লিউ এর পার্ট। সো এই এডাব্লিউ পার্ট নিয়ে মোটামুটি এখন আম, আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই এটা হয়তো জিআরই আস্তে আস্তে বাদও দিয়ে দিতে পারে, আমার কাছে মনে হচ্ছে। কারণ জিম্যাটে এডাব্লিউ অলরেডি বাদ চলে গেছে। সো প্রবাবলি এডাব্লিউ ইজ নট গানা বি দেয়ার ফর লং, বাট লেটস নট স্পেকুলেট। আমরা যেটা করতে পারি, আমরা আমাদের মধ্যে প্রিপারেশন নিব, এডাব্লিউ নিয়ে আমরা আমাদের ক্লাসে একদম শেষের দিকে, আমাদের কোর্সে শেষের দিকে গিয়ে বা একটু মাঝখানের দিকে গিয়ে আমরা একটু কথা বলবো। যেটা আমাদের এই কোর্সের মেইন অ্যাট্রাকশন, নট ইভেন দিস, এটা হচ্ছে ভোক্যাব অ্যান্ড ভার্ব মোস্টলি। ভোক্যাবটা কিভাবে? ভোক্যাবে এইখানে যে আমাদের যে ক্লাসগুলো হবে এগুলোকে আমি বলবো হচ্ছে লাইভ ক্লাস, রাইট? এগুলো উই উইল হ্যাভ ইন ক্লাস ডিসকাশন। আপনারা কোয়েশ্চেন করবেন, আমি উত্তর দিব, প্র্যাকটিস হবে, অনেক কিছু হবে। ঠিক আছে। আর ভোক্যাব যেটা, সেটা হচ্ছে আমি প্রতি উইক ক্লাসের আগে একটা একটা করে হচ্ছে যে ভোক্যাবের ভিডিও বানায় রাখবো। সেই ভিডিওটা হবে কি নিয়ে পরে বলতেছি। সেই ভিডিওটার উপর সেই ভিডিওটার উপর পরের দিন হচ্ছে যে আপনাদের কাজ হবে ভিডিওটা দেখা। ভিডিওটা দেখার পর সেটার যে ম্যাটেরিয়াল গুলো সেটা আমি দিয়ে দিব, যে আমি এই ওয়ার্ড গুলো কভার করছি। ভিডিওটা দেখলে যারা আমার ক্লাস করছেন বা যারা আমার আজকে ক্লাসে করলে বুঝবেন, যারা নতুন করতেছেন আমার ক্লাস, যে ভোক্যাবের আসলে কেউ যদি কারণ একটা ওয়ার্ড গুলো বলে, আলোচনা হয়, ডিসকাশন হয়, খুব ভালো মনে থাকে। আদারওয়াইজ নিজে নিজে পড়তে গেলে অনেক জান বের হয়ে যায়। ওই কাজটাকে আমরা খুব ইজি করা ট্রাই করবো আমার সেই রেকর্ডেড ভিডিওগুলোর মাধ্যমে। এখানে 24 ক্লাসেস, তো আপনি আশা করতে পারেন অ্যারাউন্ড 20 থেকে 22টা ভোক্যাবের ভিডিও আমি দিব। এটা এর বেশিও হতে পারে, এমন হতে পারে যে আমি একটা দিনে 2-3টা ভিডিওর ক্লাস দিয়ে দিতে পারি। কারণ আমার এখানে বেশ কিছু করার প্ল্যান আছে, এবং এটা এটা কেন রেকর্ডেড থাকবে, সো ইভেন্চুয়ালি এটা আমি নট জাস্ট এই ব্যাচে, এটা আমি অন্যান্য ব্যাচেও এটা ট্রাই করবো। ভোক্যাব পড়ার পরে কি হবে, টেস্টও করতে হবে না আপনাদেরকে। তো আমি কিছু ইন ক্লাস টেস্ট নিব। ইন ক্লাস টেস্ট, ইন ক্লাস টেস্ট মানে হচ্ছে যে আমাদের ক্লাসের মধ্যে আমি কিছু কোয়েশ্চেন দেখাবো। ক্লাসের মধ্যেই যেরকম আই থিঙ্ক আপনারা দেখতে পান, এই যে এরকম আমি একটা টাইমার সেট করে দিলাম। আই থিঙ্ক ইউ ক্যান সি দ্য টাইমার। আমার আমার ভিডিওর পাশে দেখবেন একটা টাইম যাচ্ছে। সো সেই টাইমারটা চলবে। এখন বন্ধ করে দিচ্ছি। সেই টাইমারটা অনুযায়ী খুব অল্প কিছু সময়ের মধ্যে আমি খুব চেষ্টা করবো যেন, যেহেতু আপনাদের ভোকাবুলারিটা পড়া থাকবে, যেহেতু আপনাকে একটু চ্যালেঞ্জ করা যায়, ওই চ্যালেঞ্জ অনুযায়ী হচ্ছে যে আমরা ইন ক্লাস এক্সাম দিব, নট লাইক গুগল ফর্ম ওর হাবিটেড। বিকজ আমি দেখছি ইন ক্লাসে যে মজাটা হয় এটা আসলে গুগল ফর্মে হয় না, এটা লাইভ মজা আছে। ওকে, তো সেইটা করব আমরা। এটা করতে করতে, এটা তো আমাদের চলবে, এটা করব, সাথে সাথে আমরা ভার্বালি প্রচুর প্র্যাকটিস করব। ওকে, সো যারা এই পর্যন্ত যা যা বলছি এগুলো কাইন্ড অফ হচ্ছে যারা এই পর্যন্ত একটু একটু ভার্বাল করছেন, আমার কোনো কোর্সে ছিলেন, তাদের জন্য খুব ধরতে ইজি হয়েছে। বাট আপনারা সেরকম মানুষ নিশ্চয়ই আছেন আজকে যে একদম টোটালি টোটালি হয়তো ভার্বাল রিজনিং নিয়ে কোনো কাজ করা হয়নি জিআরির। কোনো সমস্যা নেই, ওয়েট করেন, আমি আসতেছি। সো আমরা সবকিছু নিয়ে আজকে কভার করবো, নতুন পুরনো সবার জন্যই জমজমাট হবে আর কি। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। যে আমি যা যা বলছি 24টা ক্লাস হবে, টোটাল লাইভ ক্লাস। এর মধ্যে আবার আমি সাইড বাই সাইড কিছু ভোকাবের ভিডিও বানাবো যেগুলোর উপর এক্সাম হবে, এক্সামটা হবে ইন ক্লাস। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, আই গেস
ও আনামুল বলছে নিউ, সমস্যা নাই, আমরা একটু পরে শুরু করতেছি কথাবার্তা, তখন দেখবেন। বাই দ্য ওয়ে, আমি একটু জাস্ট আপনাদেরকে মিনওয়াইল শেয়ার করে দিই, পরে যদি আমি ভুলে যাই। মিনওয়াইল লেট মি জাস্ট শেয়ার দিস এখানের মধ্যে এখনই, পরে দেখা যাবে ভুলে যাব। সেটা হচ্ছে আমাদের এই ব্যাচের জন্য আমরা অলরেডি একটা টেম্পোরারি গ্রুপ ক্রিয়েট করে রাখছি। টেম্পোরারি কেন? বিকজ হচ্ছে আমরা, কই 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 এটার ইয়া কেমনে দিব? ও হ্যাঁ পাইছি, অ্যাড ইনভাইট ভাইয়া কিউ লিঙ্ক, কপি লিঙ্ক। ওকে, সো আমরা একটা টেম্পোরারি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি ফর দিস ব্যাচ। টেম্পোরারি কেন? বিকজ হচ্ছে আমরা প্রথম 4টা ক্লাস সবার জন্য ফ্রি রাখছি। প্রথম 4টা ক্লাস ইজ ফ্রি ফর এভরি ওয়ান। বাট এর মধ্যে যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন তারাও এই গ্রুপে আছেন, এবং আমি চাচ্ছি যে যারা যারা আপনারা ট্রাই আউট করতেছেন তারাও এই গ্রুপে জয়েন করেন। আমি চ্যাট বক্সে দিয়ে দিছি গ্রুপটা। এই গ্রুপের মধ্যে আমি আমাদের ক্লাস রেকর্ড, আমাদের ম্যাটেরিয়াল, এই 4টা ক্লাসে যা যা সবকিছু আপলোড করবো। 4টা ক্লাস হওয়ার পরে আমরা জাস্ট পেইড মেম্বারদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপে চলে যাবো। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? সমস্যার কথা না, কারণ এটা কোনো জিআরই পড়াই নিয়ে কারো প্রশ্ন আছে? আচ্ছা, না সো ভাইয়া। ওকে ওকে। সো বেসিক্যালি আমরা এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আহ আমরা এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে একটু ফার্স্ট আমার পরিচয় দিই যারা একদম নতুন। সো আমি মোহাম্মদ আয়াজ। আমার অনেকগুলো ডিগ্রি, ভাই রে ভাই, বিএস অনার্স, এমএস ইন বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি, আর এটা ডিউ থেকে। আবার এমবিএ করছি আইবিএ ডিউ থেকে। দেন আমি জব টপ করছি, দেন হচ্ছে যে আবার অনেক কিছুই করছি। সো এখন আমি একটু পড়ানোতেই মন দিচ্ছি বলতে গেলে। আমার জিআরই স্কোর হচ্ছে 325, আমার কোয়ান্ট স্কোর ছিল 168, ভার্বাল ছিল 157, আর এডাব্লিউ হচ্ছে 4.5। সো যারা যারা জানেন কোয়ান্টের স্কোর হচ্ছে, কোয়ান্ট আর ভার্বাল স্কোর দুটোই হচ্ছে 170-এর মধ্যে। সো এই আর কি, আর এডাব্লিউএস করে হচ্ছে 6। ওকে, সো এখন আমরা আমাদের অ্যাকচুয়াল আলোচনায় ফিরে যাই। আমার পরিচয় পর্ব ডান। আমি যদি এটা আমাদের রেগুলার ক্লাস হইতো আমি আপনাদের সবারও পরিচয় জানতাম, বাট যেহেতু এটা আমাদের এক কাইন্ড অফ ফ্রি সেশন, আমি এটাতে টাইম নষ্ট করতে চাচ্ছি না। আমরা যেটা আমরা কোয়ান্ট ব্যাচের সাথে করছি, আমাদের যেই 4টা ক্লাস হয়ে যাবে 5 নম্বর ক্লাসের দিন কাইন্ড অফ যারা যারা ভর্তি হয়েছে তাদের সাথে আমি একটা পরিচয় হবে। ওকে, পরিচয় হওয়াটা এই কারণে, সো দ্যাট আমি আপনার নিড অনুযায়ী, ধরেন আপনার টার্গেট স্কোর এন্ড সবকিছু অনুযায়ী আপনাকে আরো বেটার সাজেশন দিতে পারি বা বেটার ওয়েতে হেল্প করতে পারি, কারণ জিআরই অনেকটাই পার্সোনালাইজ একটা জার্নি। ওকে, সো ব্যাচের মধ্যে আমরা আগাবো, কিন্তু আমরা সাইড বাই সাইড নিজেরাও একটু পার্সোনালাইজড ওয়েতেও আগাম ট্রাই। আচ্ছা, সো আমি যদি বলি আমাদের ডিসকাশনে ফিরে আসি, এখান থেকে মোটামুটি যারা নতুন তারা একটু খুব সুন্দর মতো শুনেন, আস্তে আস্তে সব বুঝে যাবে। সো জিআরই এক্সাম, এটা একটা এক্সাম, হ্যাঁ। এক্সাম দিয়ে হচ্ছে যে ইউএসএ যাওয়া যায় কিভাবে? এই এক্সামটা দিলে, এটা হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। এটা ইউএস এর যে কোনো এমএস বা পিএইচডির জন্য, প্রায় মোস্ট অফ দ্য এমএস বা পিএইচডি প্রোগ্রামের জন্য জিআরই একটা রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট মানে হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করেন ওখানে এমএস বা পিএইচডির জন্য, আপনাকে জিআই স্কোরটা সাবমিট করে অ্যাপ্লাই করতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটিতে এটা রিকোয়ার্ড, কিছু কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে অপশনাল। দ্যাট মিনস আপনি যদি সাবমিট করেন আপনার জিআই স্কোর, ইউ উইল হ্যাভ সাম অ্যাডভান্টেজ। কিছু কিছু জায়গাতে বাদ দিয়ে দিছে, অল্প কটা বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে, তো সেসব জায়গায় জিআরই ইয়া না। বাট দিন শেষে আবার একটা ব্যাপার হচ্ছে যে কি, যে এটা হচ্ছে কোভিড এর পরে হয়েছে। কোভিড এর পরে কিছু কিছু ইউনিভার্সিটি আপনার যেহেতু জিআই অনেক দিতে পারে নাই, তখন হচ্ছে যে অনেকে জিআই ছাড়া একসেপ্ট করা শুরু করছে। বাট দিন শেষে যে আমেরিকানরা বেশ বায়াসড জিআরএস করতে। এটা কেন? বিকজ এটা একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট লিখতেছি না, লিখতে বোর লাগতেছে। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে যেই টেস্টে সবাইকে স্ট্যান্ডার্ড, একই স্ট্যান্ডার্ডে মাপা হয়। ওকে, বিকজ আমাদের সিজিপি একটা রাইট স্ট্যান্ডার্ড না। আমার ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্ট আলাদা, আমাদের সাবজেক্ট আলাদা, আমাদের হচ্ছে যে দেখা যাবে কোর্স ওয়ার্ক আলাদা, ইউনিভার্সিটি আলাদা, দেশ আলাদা। সবকিছু মিলে একটা সিজিপি দিয়ে একটা মানুষ সিজিপি দিয়ে একটা মানুষ সিজিপি দিয়ে রাইট করে জাজমেন্ট করা যাবে না। সো দ্যাটস ওয়ার কেম ইটিএস। ইটিএস হচ্ছে কোম্পানিটার নাম। দে আর দ্য মেকার্স অফ দ্য টেস্ট, এডুকেশন টেস্টিং সার্ভিস। ওরা এসে সব স্কুলগুলোকে বুঝাইছে যে এখন আমাদের কাছে একটা এক্সাম আমরা ডেভেলপ করছি, এর নাম হচ্ছে জিআরই। এটা যদি আপনারা রাখেন তাহলে হচ্ছে এটা দিয়ে আপনারা আপনাদের যে ক্যান্ডিডেট গুলা তাদেরকে জাজ করতে পারবেন, যারা যারা আপনার কাছে অ্যাপ্লাই করবে তাদেরকে জাজ করতে পারবেন। এখন কেন প্রফেসররা খুব বায়াসড হয় জিআরইর প্রতি, ইভেন দো দ্য ইউনিভার্সিটি সামটাইমস সে যে এটা অপশনাল বা রিকোয়ার্ড না? এই জন্য বায়াসড হয় বিকজ জিআরই খুব অল্প একটা নাম্বারে, লাইক ফর এক্সাম্পল আমি যদি বলি আমার জিএস 325, তো ইউ উইল হ্যাভ সাম জাজমেন্ট। আমি যদি বলি আমার জিএস 330, ইউ উইল হ্যাভ অ্যানাদার সেট অফ জাজমেন্ট, আচ্ছা ও তো ওর থেকে ভালো, এরকম কিছু একটা। তো এই জাজমেন্টটা খুব ইজিলি চলে আসা যায়। কিন্তু একজন মানুষের রিসার্চ এক্সপিরিয়েন্স দেখা, একটা মানুষের সিজিপিএ মিলানো, এইগুলো দেখা যায় যে অনেক সময় অনেক কাম্বারসাম একটা প্রসেস। তো সবাই একটু ইজি ওয়ে চায়, রাইট? সো এই ক্ষেত্রে জিআর একটা নাইস। আর সবচেয়ে বড় কথা, জিআর অলসো শোজ টু দ্য আমেরিকান ইউনিভার্সিটিজ যে হাউ মাচ ডেডিকেটেড ইউ আর ফর আমেরিকান ইউনিভার্সিটিজ, বিকজ এটা একটা আমেরিকান পরীক্ষা। সো এটা একটা আমেরিকান পরীক্ষা। সো ইভেনচুয়ালি যাতে
সো ইভেনচুয়ালি যাতে হচ্ছে যে মানে ওরা কাইন্ড অফ কি বলে এটাকে, যেহেতু এটা আমেরিকান পরীক্ষা, সো আলটিমেটলি যদি আপনি এই টেস্টটা নেন, এই টেস্টটা ইউজ করেন, মানে মানে দেন, তাহলে হচ্ছে ওরা বুঝতে পারবে ও আচ্ছা আপনি খুব ডেডিকেটেড, এটা রাইট, এরকম একটা ব্যাপার। ওকে, সো এখন আমরা চলে আসবো জিআরই। সবকিছু নিয়ে আমরা কথা বলবো না, যেহেতু এটা পুরোপুরি ভার্বাল সেকশন নিয়ে, বাট জাস্ট আমরা মোটা দাগে এটা তো বলতে পারি, রাইট? অলরেডি আমরা স্কোর দেখে বুঝছেন যে তিনটা সেকশন আছে, কোয়ান্ট সেকশন, ভার্বাল সেকশন, আর এডাব্লিউ এ সেকশন, রাইট? এডাব্লিউ হচ্ছে রাইটিং, কোয়ান্ট হচ্ছে ম্যাথ অ্যান্ড ভার্বাল, এবং আমাদের এই ব্যাচটা হচ্ছে ভার্বাল। এখন এই ভার্বাল রিজনিং সেকশনে কি আছে? 130 থেকে 170 এই স্কোরে, এই রেঞ্জের মধ্যে হচ্ছে আপনাকে জাজ করা হয়, যে আপনার স্কোর 160, আপনার স্কোর 150, আপনার স্কোর 165, এরকম করে। আচ্ছা, কিভাবে জাজ করে ওরা? দে থ্রো ইউ টোটাল 27 কোয়েশ্চেন, টোটাল 27টা কোয়েশ্চেন হচ্ছে ওরা আপনাকে দেয়, যার মধ্যে দুইটা সেকশনের মধ্যে থাকে। দ্যাট মিনস দুইটা সেকশন থাকবে, দুইটা সেকশনের মধ্যে 27টা কোয়েশ্চেন। সো ফার্স্ট সেকশনে হচ্ছে 12টা কোয়েশ্চেন, আর সেকেন্ড সেকশনে হচ্ছে 15টা কোয়েশ্চেন। 12 আর 15, 27। এটা এরকম অদ্ভুত নাম্বার কেন? এটা শর্ট আর জিআরই করার পর ওরা এই অদ্ভুত নাম্বারটা দিচ্ছে। ইট ওয়াজ কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। এর আগে এটা ছিল 40 কোয়েশ্চেন, দুই সেকশন আগের মতো, মানে 2023 সেপ্টেম্বরের আগে। 2023 সেপ্টেম্বরের আগে ইট ওয়াজ লাইক 40 কোয়েশ্চেন। তখন 20, 20, 20 অ্যান্ড 20 এভাবে করে ভাগ হইতো, ঠিক আছে? উই, ইফ ইউ লুক ক্লোজলি, দেখেন 130 থেকে 70 যে ব্যবধানটা, দিস ইজ এক্স্যাক্টলি 40। এই 40 থেকে আসতো 40টা কোয়েশ্চেনের স্কোর থেকে এটা আসতো। ওকে, সো এখানে একটা জিনিস তাহলে আমরা একটু বুঝাই ফেলি, 40টা কোয়েশ্চেন যেহেতু আমি বলেই ফেলছি, তাহলে একটু এখন বুঝাই ফেলি। সেটা হচ্ছে এটা র স্কোর আর স্কেল স্কোর, র স্কোর আর স্কেল। সো আগে র স্কোর ছিল 40, 40তে, 40তে কেন? বিকজ 40টা কোয়েশ্চেন হতো। এখন র স্কোর কত বলেন তো? এখন র স্কোর হবে 27। র মানে কাঁচা স্কোর, মানে আপনি 27-এ কত পার্সেন্ট, 12 আর 15টা মিলে 27-এ কতটা পার্সেন্ট। এই স্কোরটাকে ওরা সেকশন লেভেল অ্যাডাপ্টিভিটি, আমি একটু পরে আসতেছি এগুলোর কথাবার্তাতে, এই সবগুলা দিয়ে স্কেল করবে 130 থেকে 170-এর মধ্যে, এই 40টা জায়গার মধ্যে ওরা স্কেল করবে। দ্যাট মিনস এটাকে ওরা কনভার্ট করবে, যেটা কত হবে, ঠিক আছে? সো 27 পেলে, 27 পাওয়া মানে ধরেন আপনি একদম জানেন যে 170 পাইতেছেন, এটা মোটামুটি বোঝা যায়। বাট এরপর আগে পিছিয়ে যখন কমবে বাড়বে, তখন হচ্ছে এটা এখানে রেঞ্জে ইয়া করে। ওকে, সো আমরা এত ডিটেলস এখন যাবো না, বিকজ এটা দেখলে এখন মাথা ঘুরাবে, বাট আমরা কিছুটুকু ডিটেলসে যাবো, আসতেছি। সো এটাকে বলে র স্কোর আর স্কেল স্কোর। এখন আগে র স্কোর ছিল 40, 40-এর মধ্যে একটা ভুল হলে যেরকম প্যারা হইতো, এখন 27-এর মধ্যে একটা ভুল হলে এর থেকে বেশি প্যারা হবে। কেন? খুবই সিম্পল কথা, কোয়েশ্চেন নাম্বার কমে গেছে। সো পার কোয়েশ্চেন যে ওয়েট, সেটা বেড়ে গেছে। সো পার কোয়েশ্চেন আগে ওয়েট ছিল ধরেন 1, এখন পার কোয়েশ্চেন ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 1.5। কারণ 27, 40, দেখেন 1.48। সো আমরা 1.5 চিন্তা করতে পারি। আচ্ছা, সো দ্যাট মিনস একটা কোয়েশ্চেন ভুল করলে আপনার স্কোরটা ভেরিয়েশন একটু বেশি হবে, ঠিক আছে? মানে একটা স্কোর, একটা পয়েন্ট, মার্ক কম পাইছেন, 27-এর মধ্যে মানে একটা ভুল করছেন, তো এটা এখান থেকে একটু বেশি দূর চলে যাবে, ঠিক আছে? 70 থেকে। আচ্ছা, আসতেছি একটা একটা করে। এখন যদি আমরা সেকশন ওয়াইজ ব্রেকডাউনে আসি, সেকশন 1-এ হচ্ছে 12টা কোয়েশ্চেন, সেকশন 2-তে হচ্ছে 15টা কোয়েশ্চেন। এই 12টা কোয়েশ্চেনের এই 12টা কোয়েশ্চেনের জন্য টাইম হচ্ছে 18 মিনিটস, এই 15টা কোয়েশ্চেনের জন্য টাইম হচ্ছে 23 মিনিটস, ঠিক আছে? সো এটা, ইফ ইউ রিমেম্বার, এটা কোয়ান্টে কত ছিল? কোয়ান্টেও 12 আর 15 ছিল, বাট কোয়ান্টে এটা ছিল 21 মিনিটস আর 26 মিনিটস। তো সবাই এটা জানে এবং সবাই এটা বিশ্বাস করে যে কোয়ান্টে টাইম বেশি লাগে ভার্বালের থেকে। বাট আমরা আমরা যারা আসলে, আমরা যারা ভার্বাল পরীক্ষা দিচ্ছি, মানে আমরা যারা বাংলাদেশি পরীক্ষা, আমাদের ভার্বাল রিজনিং সেকশনে এত বাজে অবস্থা হয়, মানে আমাদের দেখা যায় ম্যাথ আমরা মোটামুটি ধরে ফেলতে পারি খুব দ্রুত, কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে মানে আমাদের মনে হবে যে এটা তো কম সময় কেন, এবং এটা আমাদের একটা পর্যায়ে না, প্রথম থেকেই মনে হবে না আমাদের এখানে সময়টা বেশ কম লাগবে। আমাদের একটা সময় মনে হবে যে কোয়ান্টেক সময়টা তো অনেক বেশি। যেমন আমার যেটা হইতো পার্সোনালি, আমার লাস্টে 2-3 মিনিট টাইম রয়ে যেত কোয়ান্টে, মানে এত ফাস্ট ম্যাথ করা শিখে গেছিলাম, যেটা আপনার ইভেন্চুয়ালি সবাই যারা ভালো স্কোর করে কোয়ান্টে তারা পেরে যায়। কিন্তু ভার্বালে এই সুবিধাটা হয় না আর কি। ভার্বালে আমাদের জন্য এটা খুব টান টান উত্তেজনার একটা সময়। তো 18 মিনিট, 12 কোয়েশ্চেন, 23 মিনিট, 15 কোয়েশ্চেন, অন এন অ্যাভারেজ আমরা পাচ্ছি 1.5 মিনিট পার কোয়েশ্চেন। 1.5 মিনিটস মানে কত? 1 মিনিট
30 সেকেন্ড। ঠিক আছে, 1 মিনিট 30 সেকেন্ড পার কোয়েশ্চেন। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে যা বলছি? আই গেস নাই। আচ্ছা, এখন জিআরই হচ্ছে বড় যে গেমটা, সেটা হচ্ছে জিআরই সেকশন লেভেল অ্যাডাপটিভ। সেকশন লেভেল অ্যাডাপটিভ মানে হচ্ছে দুইটা যে সেকশনের কথা বলছি, প্রথম সেকশনটা আর দ্বিতীয় সেকশনটা, ঠিক আছে, সেকশন, এই সেকশনের লেভেল অ্যাডাপটিভ। এখন অ্যাডাপটিভ মানে কি? অ্যাডাপ্ট করা মানে ধরেন হচ্ছে যে আপনি আহ যেভাবে পারফর্ম করবেন সেভাবে হচ্ছে টেস্ট আপনাকে ট্রিট করবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা ইউনিভার্সিটির ভাইভা বোর্ডের মতো। ভাইভা বোর্ডে যদি আপনি ভালো অ্যান্সার দেওয়া শুরু করেন, তখন টিচার আপনাকে খুব ভালো ভালো, মানে খুব কঠিন কঠিন কোয়েশ্চেন করা শুরু করবে, বিকজ আপনার সাথে কথা বলে খুব মজা পাবে। আর যদি আপনি হচ্ছে খারাপ অ্যান্সার দেন, তখন বুঝবে যে আপনি তেমন কিছু পড়ে পড়াশোনা করে আসার নাই, আপনাকে এটা অল্প বিস্তর ইজি কোয়েশ্চেন করে ছেড়ে দিবে। কিন্তু মার্ক কিন্তু আপনি এমন যে না বেশি পাবেন ইজি কোয়েশ্চেন। ঠিক আছে, সেম ব্যাপারটা এখানে। আপনার প্রথম সেকশনের যে পারফরমেন্স, দিস উইল ডিকটেট সেকেন্ড সেকশনে আপনার কোয়েশ্চেনটা কেমন হবে, হার্ড নাকি মিডিয়াম নাকি ইজি। ঠিক আছে, যদি আপনি হার্ড সেকশন পান, তার মানে ও আপনাকে ভালোবাসছে ইটিএস আপনাকে, যে আপনি তাহলে ভালো করছেন এই সেকশন আপনি, এই জন্য হচ্ছে আপনি এটা পাইছেন, রাইট? সো দ্যাটস ওয়াই আপনার হাই স্কোর করার, স্কোরটা উপরের দিকে করার প্রবাবিলিটি বেশি হবে। মিডিয়াম মানে হচ্ছে আপনার স্কোরটা মাঝারির দিকে থাকার সম্ভাবনা বেশি। আর পুয়ার, ইজি মানে হচ্ছে যে পুয়ার। ওকে, ডিটেলস আসতেছি একটু পর। সো সেকশন লেভেল অ্যাডাপটিভে বলতে গেলে যেটা বলে যাচ্ছি বুঝে যাচ্ছি, সেটা হচ্ছে সেকশন 1। এটা হচ্ছে বেস বা মিডিয়াম সেকশন। বেস বলতেছি বা মিডিয়াম বলে, মানে হচ্ছে বেস মানে আপনাকে এখনো জিআর ইটিএস জানে না যে আপনি কেমন। ইটিএস মানে যারা টেস্ট টেকার, টেস্ট মেকার, যারা জানে না যে আপনি কেমন স্টুডেন্ট, আপনি বসছেন পরীক্ষা দিতে। প্রথম সেকশন এটা, এই প্রথম সেকশন বাই দ্য ওয়ে কোয়ান্ট আর ভার্বাল দুইটার জন্য কিন্তু প্রযোজ্য। কোয়ান্টের জন্য একটা সেকশন 1, ভার্বালের জন্য সেকশন 1। সো লেটস জাস্ট ফোকাস অন ভার্বালের সেকশন 1। ভার্বালের সেকশন 1 যেটা পাবেন সেটা হবে বেস লেভেল বা মিডিয়াম লেভেল। আচ্ছা, এইখানে এটা হবে সেকশন লেভেল, সেকশন লেভেলে ডিফিকাল্টি, সেকশনের লেভেল। দ্যাট মিনস কি, এখানের মধ্যে যে 12টা কোয়েশ্চেন আছে, এই 12টা কোয়েশ্চেনের মধ্যে কিছু ইজি কোয়েশ্চেন থাকবে, কিছু ভেরি ইজি কোয়েশ্চেন থাকবে, কিছু মিডিয়াম কোয়েশ্চেন থাকবে, কিছু হার্ড কোয়েশ্চেন থাকবে, কিছু ভেরি হার্ড কোয়েশ্চেন থাকবে। কিন্তু এদের পরিমাণ একটু বেশি হবে, ইজি মিডিয়াম এদের পরিমাণ একটু বেশি, মিডিয়ামের পরিমাণ বেশি হবে। ঠিক আছে, মিডিয়ামের পরিমাণ বেশি হবে, মানে থাকবে কোয়েশ্চেন সবাই, সেকশনের মধ্যে সবাই কিন্তু থাকবে, কিন্তু কোয়েশ্চেন ওয়াইজ অ্যাডাপটিভ না, সেকশন ওয়াইজ অ্যাডাপটিভ। সো এখানে সবগুলোই থাকবে কিন্তু মিডিয়াম কোয়েশ্চেন বেশি হবে। সেকেন্ড সেকশনটা, এটা হচ্ছে অ্যাডাপ্টেড ডিফিকাল্টি, মানে আপনার এই সেকশনের পারফরমেন্সের উপর বেস করে আপনাকে আইদার ইজি সেকশন দিবে, নয়তো মিডিয়াম সেকশন দিবে, নয়তো হার্ড সেকশন দিবে। এগেইন, ইজি সেকশনে আপনার ইজি কোয়েশ্চেন বেশি থাকবে, মিডিয়াম সেকশনে আপনার মিডিয়াম কোয়েশ্চেন বেশি থাকবে, হার্ড সেকশনে আপনার হার্ড কোয়েশ্চেন বেশি থাকবে, বাট সবাই মিলাই চিলাই থাকবে। ওকে, চলেন তো আমরা এটা একটু দেখে আসি। একটু পরে, একটু পরে আমি একটা স্ক্রিনশট রাখছি, হ্যাঁ এই যে এখান থেকে দেখে আসি। যেটা বলতেছিলাম যে আপনার সেকশন 1 এর পারফরমেন্স আউট অফ 12 কোয়েশ্চেন, আর এটা একটা চার্ট আর কি আমি দেখাইছি। আর ডিফিকাল্টি লেভেল অফ সেকশন 2, মানে আপনার এটার উপর বেস করে সেকশন 2 ডিফিকাল্টি লেভেলটা হবে। সো এটা হচ্ছে যদি আপনি 9টা বা এর বেশি পারেন ভার্বাল সেকশনের জন্য, হ্যাঁ, কোয়ান্টে ইটস মোর, কোয়ান্টে ইটস লাইক 11 অর 12 হইতে পারে, 11 10 10 অর 11 এরকম আর কি, কোয়ান্টে একটু বেশি। ভার্বালে 9টা পারলে আপনি সেকেন্ড সেকশনটা হার্ড আশা করতে পারেন। ঠিক আছে, দ্যাট মিনস 9টা পারা মানে হচ্ছে হার্ড আসা, হার্ড পাওয়া। 5 থেকে 8টা পারতেছেন ফার্স্ট সেকশনে, দ্যাট মিনস আপনি আপনাকে সেকেন্ড সেকশনে মিডিয়াম দিন। ওকে, যদি আপনি 4টা বা তার কম পারেন, মানে লেস দ্যান 5, ইট মিনস লেস দ্যান 5, ইনইকুয়ালিটি পড়তে হবে আর কি কোয়ান্টের, লেস দ্যান 5, তাহলে হচ্ছে আপনি ইজি পাবেন সেকেন্ড সেকশন। ওকে, এইখানে কি কারো কোনো সমস্যা আছে? জাস্ট এই পর্যন্ত প্লিজ বলেন। আচ্ছা, নাই। সো এটা হচ্ছে সেই, আহা, সরি। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিওর শিওর শিওর, বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম যে আহ, মানে পার্ট 1-এর 12টা কোশ্চেন, পার্ট 2-তে যে হ্যাঁ 15টা কোশ্চেন, এখানে হ্যাঁ কি পার্ট 1-এর 12টার জন্য কি 20 মার্কস রাখছে, পার্ট 2-এর 12টার জন্য 20 রাখছে, নাকি প্রত্যেকটা 27-এর জন্য 27 নাম্বার কি, মানে মানে 27টা কোশ্চেনের জন্য কি ইকুয়াল মার্ক, এরকম কি কোনো হ্যাঁ হ্যাঁ, নির্দেশনা আছে? 27টা কোয়েশনের জন্য ইকুয়াল মার্ক। সরি, আমার একটু এখানে একটু কোনো একটা কিছু হয়েছে। ওকে, আই হোপ। ওকে, হ্যাঁ হ্যাঁ, 27টা কোয়েশনের ইকুয়াল মার্ক, হ্যাঁ ইকুয়াল। থ্যাংক ইউ স্যার। ওকে, মানে ইকুয়াল মানে হচ্ছে আমরা যেটা মনে করি যে একটা ইজি কোয়েশন আর ডিফিকাল্ট কোয়েশনের জন্য আলাদা আলাদা কোনো ইয়া হবে না, সেরকম কিছু নাই, আমাদের সেরকম কিছু নাই।
আমাদের হচ্ছে যে সবকিছু ইকুয়াল। একটু দাঁড়ান আচ্ছা, ওকে। সো হ্যাঁ, অরূপ ভাই মনে কোয়েশ্চেনটা করছেন, রাইট? আমি নামটা মনে হয় ঠিক মতো এটাই দেখছি, হ্যাঁ। সো হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার 27টা কোয়েশ্চেনের জন্য ইকুয়াল মার্ক। দ্যাট মিনস হচ্ছে আপনার এরকম যে আপনার ডিফিকাল্ট কোয়েশ্চেন আর ইজি কোয়েশ্চেনের জন্য কোনো আলাদা আলাদা মার্কিং নেই। এমন না যে আপনি ডিফিকাল্ট কোয়েশ্চেন বেশি পারলে হচ্ছে যে আপনার লাভ হবে, মানে আপনার র স্কোর এরকম হবে, এটা না। হ্যাঁ, বাট ওরা পরে ওরা একটা অ্যাডজাস্ট করে, ডিফিকাল্টি লেভেল অ্যাডজাস্ট করে ওরা স্কেলিং এর দিকে। সাউন্ডটা বাট মনে হয় mute হ্যালো, অথবা কোনো একটা প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না। আমার বাকি রেখে আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? না একটু ভাইয়া, বলবেন। শুনতে পারছি। আই থিঙ্ক হ্যাঁ, ঠিক এটা আছে তো। আপনার। ঠিক আছে, তো আমার আমার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে আমার, ওকে। ওকে, সো যেটা বলতেছিলাম যে আপনার এখানের মধ্যে ইয়াটা যে ইজি আর মিডিয়াম, মানে কি বলে আপনার ইজি কোয়েশনে কম মার্ক, ডিফিকাল্ট কোয়েশনে বেশি মার্ক, এরকম কিছু নাই। সবগুলো কোয়েশনের ইকুয়াল ওয়েটেজ, কিন্তু মানে র স্কোরে আর কি ইকুয়াল। এরপরে লাস্টে দিয়ে যখন স্কেল করে তখন কিছু ওরা অ্যাডজাস্ট করে, বাট আমরা ওইটা চিন্তা করবো না, আমরা স্কোরটা আনবো। ঠিক আছে, আমরা স্কোরে ফোকাস করবো। বিকজ ওরা যে স্কেলিং করে এটা ইটিএস এর অঙ্ক, ইটিএস এর অঙ্ক আমরা করলে বুঝতে পারবো না এভাবে। সো আমরা স্কোরে ফোকাস করি। ওকে, সো সরি ফর দা একটু হালকা পাতলা ঝামেলা হইলো মাঝখানে আমার গুড নোটস এর মধ্যে, বাট সমস্যা নাই, এখন সব ঠিক থাকবে। সো এটা যেটা হচ্ছে যে আমি এটা ম্যাগুস থেকে নিচ্ছি, আমি এটা ম্যাগুসের থেকে আমি স্ক্রিনশটটা নিচ্ছি। ম্যাগুসের একটা সুন্দর ব্লগ আছে, সেই ব্লগটা থেকে এটা নেওয়া। তো আপনি যদি মিডিয়াম সেকশন দেখেন, লাইক দিস, লেটস স্টার্ট উইথ দিস। এটা হচ্ছে আমরা প্রথমে পাবো, রাইট? এটা আমরা প্রথমে পাবো। এখানে অ্যারাউন্ড 10% অফ দ্য কোয়েশ্চেন ভার্বাল সেকশনে, যে ভেরি ইজি। ইজি হচ্ছে 30%, আর মিডিয়াম হচ্ছে 30%। দ্যাট মিনস আপনি 10, 30, 30 অ্যারাউন্ড 70% কোয়েশ্চেন হচ্ছে আপনার ইজি আর মিডিয়াম থেকে পাচ্ছেন। আর বাকি 30% হচ্ছে যে হার্ড আর ভেরি হার্ড কোয়েশ্চেন। ঠিক আছে, এরপরে এটার উপর পারফরমেন্স বেস, এটা এদিকে এখন তাকায় না, হ্যাঁ, এদিকে এখন তাকায় না, আমি আসতেছি এদিকে, তারা। এটা হচ্ছে আমার ফার্স্ট সেকশন। এই ফার্স্ট সেকশনের পারফরমেন্স উপর বেস করে আপনি যদি খুব ভালো করেন তাহলে আপনি পাবেন হচ্ছে এই সেকশনটা, হার্ড সেকশনটা। সেখানে দেখেন ব্রেকডাউনটা কিরকম। ভেরি ইজি কোয়েশ্চেন দিবেই না, ইজি হয়তো 10% দিবে, মিডিয়াম 20%, হার্ড কোয়েশ্চেন 40%, ভেরি হার্ড 30%। কেমনে বের করবেন? 15টা কোয়েশ্চেনের সেকেন্ড সেকশন, এখান থেকে পার্সেন্টেজ করে অঙ্ক করে বের করতে পারেন। 15টা কোয়েশ্চেন 10% মানে কত? 1.5, মানে আইদার একটা থাকবে বা দুটা থাকবে এরকমই। ঠিক আছে, এভাবে করে এটা অ্যারাউন্ড টেন্টেটিভ। আচ্ছা, আর এটা হচ্ছে একদম ইজি, যেটা আমরা একদমই চাই না। আমরা সেকেন্ড সেকশনে একদম ইজি কোয়েশ্চেন চাই না। ঠিক আছে, এখন আমি একটা এটা ম্যাগুসের মধ্যে রেঞ্জটা একটু অন্যরকম ভাবে দেওয়া, বাট আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে ওই রেঞ্জটা ওরা একটু বেশি রিয়েলিস্টিক করে রাখছে। মানে রিয়েলিস্টিক না, ওরা বেশি করে বেশি রেঞ্জের মতো করে রাখছে সেকশন ইয়াটাকে, ওদের স্কোরিং রেঞ্জটাকে। আমি এটাকে অ্যাকচুয়ালি যেটা হয়, যেটা হওয়ার সব কথা, সেটা রাখছি। দ্যাট মিনস আমি এটা ধরে নিছি যে মানুষটা মিডিয়াম সেকশনে ভালো করছে, ও খুব খারাপ করবে না সেকেন্ড সেকশনে গিয়ে। ঠিক আছে, ওইভাবে চিন্তা করছি। তো এভাবে চিন্তা করলে আপনি যদি ফার্স্ট সেকশনে ইজি মানে খারাপ করে সেকেন্ড সেকশন ইজি পান, মোস্ট প্রবাবলি আপনি 145-এর উপরে উঠবেন, 130 থেকে 45-এর মধ্যে আসবেন। ঠিক আছে, আর যদি আপনি মিডিয়াম করে সেকেন্ড সেকশনে আবার মিডিয়াম সেকশন পান, তাহলে আপনার ক্যাটাগরিটা হবে হয়তো, মানে আপনি 140 থেকে 155 এই রেঞ্জে আছেন। ঠিক আছে, আর আপনি যদি মিডিয়াম সেকশন পার করে সেকেন্ড সেকশন, মানে ফার্স্ট সেকশন তো মিডিয়াম, এরপর যদি সেকেন্ড সেকশনে হার্ড পান, প্রবাবলি আপনি 155 থেকে 70 এই রেঞ্জে চলে আসেন। এখন ভার্বালে অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ভেরি হার্ড ফর আস, ফর পিপল লাইক আস, টু স্কোর পাস্ট 150, টু বি অনেস্ট। ওকে, বেশ কঠিন, বেশ কঠিন। ঠিক আছে, আমরা মানে এমন আপনি অহরহ দেখবেন যে কোয়ান্টে খুব ভালো করতেছে 170 বা 168, 169 এরকম, বা ভার্বালে দেখা যায় 150 আসতে খুব জান বেরো যাচ্ছে, বিকজ ভার্বাল সেকশন ইজ ডিজাইন ইন দ্যাট ওয়ে। ওকে, এটা নিয়ে হচ্ছে আমাদের এই কোর্সটা কিভাবে আমরা মোটামুটি আমাদের সক্ষমতা অনুযায়ী করতে পারি। এখন ধরেন আপনি একদমই ইংলিশের অবস্থা আপনার খুব খারাপ ছিল, এরকম একটা যদি অবস্থা হয়, তখন দেখা যাবে যে আপনার ভার্বাল সেকশনে স্কোর হয়তো, হ্যাঁ, মানে আপনার হয়তো 145 আনতেই খুব কষ্ট হবে, বা 150 আনতেই খুব কষ্ট হবে। ঠিক আছে, বাট যারা হয়তো একটু বেটার পজিশনে আছেন তারা হয়তো পুশ করে মোটামুটি 155 প্লাস, ইভেন হয়তো 160 প্লাসও নিয়ে যেতে পারবেন সুন্দর মতো। ওকে, আমি মনে করি খুব প্রপার প্র্যাকটিস করলে 160 প্লাস পসিবল। একটু পরে আসতেছি এই কথাগুলো নিয়ে। সো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আই গেস নাই, যদি থাকে আমাকে বলে, তাহলে আমি পরে কথাতে যাচ্ছি। আচ্ছা, সো এখানে আমি জাস্ট এটা এক সেকেন্ড আপনাদের জন্য রাখি। সো এর পর আমি একটু মিনওয়াইল পানি খেয়ে নিচ্ছি। এক সেকেন্ড। আচ্ছা, কারো এখানে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাই। সো এই সেকশন এটা কি? এটা হচ্ছে আমি পার্সেন্টাইলের স্কোর রাখছি।
তো পার্সেন্টাইল কি জিনিস? পার্সেন্টাইল মানে হচ্ছে বেসিক্যালি আহ কত পার্সেন্ট বিনিথ মি, মানে আমার নিচে কত পার্সেন্ট মানুষ আছে, এটা হচ্ছে পার্সেন্টাইলের কথা। পার্সেন্টেজ না কিন্তু, পার্সেন্টাইল। সো মজার ব্যাপার, পার্সেন্ট এমন একটা টপিক যেটা আবার জিআরই কোয়ান্ট সেকশনও আছে। তো আমরা কোয়ান্টের মধ্যে পার্সেন্টাইলের ম্যাথ করি আর কি। ওকে। সো পার্সেন্টাইল মানে হচ্ছে কত পার্সেন্ট আমার নিচে আছে, কত পার্সেন্ট স্ট্রেস টেকার আমার নিচে আছে। ওকে। এখন এই স্কোরগুলো যদি খেয়াল করেন, দেখেন আপনি যদি 170 পার, দ্যাট মিনস আমার ভার্বাল পার্সেন্ট হচ্ছে 99, কিন্তু কোয়ান্টের পার্সেন্ট 92। দেখতে পাচ্ছেন? 92। এটা অ্যাকচুয়ালি এখন 92ও নাই, এটা লেটেস্ট ডেটা অনুযায়ী আমি দেখছি 91 চলে আসছে। মানে এটা কমতেছে দিন দিন। ওকে। এটা বেশ আগে 99 ছিল, একসময় 97 ছিল, হ্যাঁ 196 ছিল। এখন এটা কমে কমে এই অবস্থায় চলে আসছে। এই কথাটা মানে কি? মোর অ্যান্ড মোর পিপল আর স্কোরিং পারফেক্ট স্কোর কোয়ান্টে। ওকে। সো এটা হচ্ছে এটা, কিন্তু ভার্বালের পার্সেন্টাইল কিন্তু স্টেই দ্য সেম, একদম সেই আদিকাল থেকে যা ছিল তাই। যে 170 স্কোর কেউ যদি পায়, আমি খুব দেখি নাই বাংলাদেশে, হয়তো একজন দুজনকে আমি মাঝে মাঝে দেখছি মানুষ কেউ 169 পাইছে ভার্বালে, দ্যাট মিনস এক কম বা দুই কমের। সো এটা যারা পাচ্ছে তারা হচ্ছে ঠিক 99 পার্সেন্টাইল আছে। 99 পার্সেন্টাইল মানে হচ্ছে ঠিক এত পার্সেন্ট তার নিচে আছে। এবং এটাই কিন্তু হাইয়েস্ট পার্সেন্টাইল, বিকজ পার্সেন্টাইলে আপনি, আপনাকে নিয়েই তো 100 জন, তাই না? আপনাকে নিয়েই হচ্ছে 100 জন, আপনাকে নিয়ে 100 জন। সো ইভেনচুয়ালি আপনার নিচে 99 জন, তার মানে আপনি সবার উপরে, ইউ আর টপ অফ দ্য ওয়ার্ল্ড, ইউ আর অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই উচ্চাকাঙ্ক্ষা থেকে বের হই, এটা আমাদের দ্বারা আসলে ম্যাক্সিমামের জন্য, ম্যাক্সিমাম কি মানে 99%-এর জন্য সম্ভব না, বাট একদমই এক্সেপশনাল কোনো কেস ছাড়া। সো আমাদের জন্য আসলে আমি মার্ক করে রাখছি কোন পার্সেন্টাইলটা আমাদের জন্য মোটামুটি অ্যাচিভেবল। এবং অ্যাচিভেবল মানে, এবং ইউ অ্যাটলিস্ট দ্য মিনিমাম ইউ শুড হ্যাভ। ওকে। এটা আমি এভাবে রাখছি যে পার্সেন্টাইল মানে কি, জিআরই কিন্তু একটা র্যাঙ্কিং সিস্টেম, রাইট? মানে এটা যে আপনাকে অ্যাডমিশন, যে গ্রাজুয়েট স্কুলগুলো যে আপনার সিআরএস কোডে দেখতেছে, ও দেখে আপনাকে র্যাঙ্ক করবে অন্যদের সাথে, ও আচ্ছা অন্যদের থেকে কত উপরে বা কত নিচে, ঠিক আছে? এখন যদি আপনি একদম ইঞ্জিনিয়ারিং স্কুলে যাচ্ছেন বা কোয়ান্ট হেভি কোনো স্কুলে যান, সেখানে ডেফিনেটলি কোয়ান্ট স্কোর 170 অর নিয়ার থাকা খুবই ভালো, অ্যাটলিস্ট 165 প্লাস থাকা খুবই ভালো। কিন্তু আমি যদি পার্সেন্টাইল হিসেবে চিন্তা করি, দেখেন একসময় খুব ভালো স্কোর 164, 165, এগুলো এখন কোয়ান্টে খুব কম পার্সেন্টাইল 70। দেখছেন কি অবস্থা এখানে? লাফায় লাফায় পার্সেন্টাইল কোথায় চলে গেছে, মানে এখান থেকে কমে গেছে আর এখান থেকে ইয়া হয়ে গেছে। সো এই জন্য এটাকে যদি আমরা বাদ দিই, আমি ঠিক করে রাখছি 63rd পার্সেন্টাইল, মানে উইচ ইজ 163 ফর কোয়ান্ট। এটা হচ্ছে একটা গুড স্কোর, মানে এটা অ্যাবাভ অ্যাভারেজ স্কোর, যেটা আপনাকে একটা এজ দিবে, আচ্ছা আপনি অনেকের থেকে আগায় আছেন। অ্যান্ড ও নাইস, হ্যাঁ অরূপ ভাই, নাইস নাইস, গুড, জোস। আচ্ছা, কংগ্রাটস টু ইউর টিমমেট। আচ্ছা। সো হ্যাঁ, এরকম 335 স্কোর হলে তখন হচ্ছে যে এরকম হয়, এই যে ওনার কোয়ান্ট স্কোর 167, হ্যাঁ নাইস। উনি যদি কোয়ান্টে 170 পাইতেন তাহলে হয়তো একদম 338 হয়ে যেত। আচ্ছা, আমি 339 দেখছিলাম, কার জানি, কোন কার জানি দেখছিলাম এরকম। আচ্ছা এনিওয়ে, আর এখানে 55, 153, 153 এখানের মধ্যে, মানে 153 যদি আপনার ভার্বাল স্কোর হয়, দ্যাট মিনস হচ্ছে আপনার ভার্বাল পার্সেন্ট 55, দ্যাট মিনস আপনি অ্যাবাভ অ্যাভারেজ আছেন, এবং এটা ইজ ভেরি ভেরি গুড এনাফ ফর মোস্ট অফ আস, টু বি অনেস্ট। এটা গুড এনাফ। ওকে। এনিথিং অ্যাবাভ 50 পার্সেন্টাইল ইজ গুড এনাফ। ওকে। সো এটা আমি জাস্ট অ্যাটাচ করে রাখছি এখানের মধ্যে। এখন আমি একটু জাস্ট যেটা বলতে চাই, আপনি যদি চিন্তা করেন যে এফোর্ট টু স্কোর 163 প্লাস ইন কোয়ান্ট আর এফোর্ট টু স্কোর 153 প্লাস ইন ভার্বাল, মানে আপনার যে এফোর্টটা দিতে হবে, দিজ আর নট ইকুয়াল এফোর্ট, হ্যাঁ, নট ইকুয়াল, দিজ আর নট ইকুয়াল এফোর্ট। এফোর্টটা কোন দিকে বেশি যাবে? এখানে। মানে এর 163 প্লাস পেতে যে এফোর্ট লাগে ভার্বালি, টু বি অনেস্ট 153 প্লাস পেতে তার থেকে বেশি এফোর্ট লাগে। সো কেউ যদি এরকম মনে করেন যে আচ্ছা আমার তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমি হচ্ছে যে তাহলে কোয়ান্টে খুব ভালো, আমার ভার্বাল স্কোর এত ভালো হওয়ার দরকার নাই। বাট দ্য থিং ইজ, আপনি কোয়ান্টে ভালো স্কোর করতে যে এফোর্ট দিবেন, ভার্বালে এর থেকে বেশি এফোর্ট দিয়ে দেখা যাবে যে আপনার স্কোরটা অনেক কম আসবে, ঠিক আছে? সো এটা একটা ভার্বালের অদ্ভুত ব্যাপার আর কি। সো এই যে একটু আগে যার কথা বলেন, একজন যিনি অনেক ভালো করছেন ভার্বালে, সো এটা এখন তারা খুব অ্যাডভান্টেজটা পায় যারা খুব স্ট্র্যাট, মানে ধরেন খুবই অ্যাডভান্টেজ একটা পজিশনে আছে ভার্বালে। ধরেন আপনি আগে থেকে প্রচুর বই পড়েন, আপনার প্রচুর রিডিং হ্যাবিট ভালো, প্রচুর হচ্ছে ভোক্যাব ভালো। এখন এখানে আসছে আমার এই কথাটা, এফোর্ট বলতে আমি কি বুঝাচ্ছি, ঠিক আছে? এফোর্টটা বলতে কি বুঝাচ্ছি? সো লেটস আইডেন্টিফাই দ্য এফোর্ট। এফোর্ট মানে কি, কি বুঝাচ্ছি? এবং দেখেন, এফোর্ট বলতে আমি বুঝাচ্ছি ফর ভার্বাল সেকশন, ইউ নিড টু হ্যাভ এ স্ট্রং ভোকাবুলারি,
উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। এমন না যে আপনি খালি ওয়ার্ডের মানে মুখস্থ করছেন, ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হয় আপনাকে জানতে হবে। যেটা আপনার প্রচুর রিডিং প্র্যাকটিস লাগবে, প্রচুর রিডিং প্র্যাকটিস থাকা লাগবে, মানে আপনার খুব রিডিং হ্যাবিট থাকা লাগবে, আপনি খুব কমপ্লেক্স স্ট্রাকচার গুলা বুঝতে হবে সেন্টেন্সে। এন্ড দেন অফকোর্স আপনার যেটা একটা পরীক্ষা, আমরা যে কোনো এক্সাম আগে কি করতাম ছোটবেলা থেকে? কোয়েশ্চেন সলভ করতাম সেই ছোটবেলা থেকে। টেস্ট পেপার সলভ, বোর্ড কোয়েশ্চেন সলভ, রাইট? অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন সলভ, যে কোনো কিছু হলে আমরা কোয়েশ্চেন সলভ করতাম। সো সেরকম কোয়েশ্চেন সলভ করতে হবে। কেমন কোয়েশ্চেন সলভ করতে হবে? যে কোয়েশ্চেন গুলা মোর মানে ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যাকচুয়াল ডিফিকাল্টি অফ দ্য টেস্ট, দ্যাট মিনস অ্যাকচুয়াল এক্সামের মতো দেখতে হবে। সে যেরকম কোয়ালিটির কোয়েশ্চেন সেরকম কোয়ালিটি কোয়েশ্চেন লাগবে। মানে সোজা কথা, জিআরই ওই কোয়ালিটি কোয়েশ্চেন লাগবে। দ্যাট মিনস ইটিএস এর কোয়েশ্চেন হচ্ছে ভালো হবে। ঠিক আছে, ইটিএস মানে কারা? যারা এই জিআরই কে বানাইতেছে। তো এটা নিয়ে আমি একটু কথা একটু পরে বলতেছি। বাট এখানে আমি একটু আগে যে কথাটা মাত্র বললাম যে এফোর্টটা কেমনে হয়, দেখেন, এফোর্ট মানে কি? চেষ্টা। চেষ্টাটা আপনাকে করতে হবে পরীক্ষার আগে, যে ভোকাবুলারি বাড়িতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আচ্ছা, যে মানুষের ভোকাবুলারি আগে থেকেই ভালো আছে, ওর কি এফোর্টের খুব দরকার আছে? লাইক আমি যখন ভোকাবুলারি, আমি যখন পড়ছিলাম আমি ভোকাবুলারি অনেক ভালো মতো পড়ছিলাম। এন্ড লাইক আমি এরপর মানে পরীক্ষা দেওয়ার পরও দেখা গেছে যে আমি কন্টিনিউয়াসলি ভোকাবুলারি কাইন্ড অফ আমার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে। মানে আমি ধরেন মুভি সিরিজ দেখলো পজ করে দেখি, আচ্ছা এটা নতুন ওয়ার্ড পাইছি, এটা মানেটা দেখে ফেলি। সো এটা কাইন্ড অফ হচ্ছে ভোকাবুলারির প্রতি আমার যে একটা ইনক্লাইনেশন বা প্রিডিসপোজিশন আছে এটার জন্য। এখন আমার কিন্তু তেমন নতুন ভোকাবুলারি আসে না আমার লাইফে, এখন খুব কদাচিৎ আসে। ধরুন অনেকগুলো জিনিস পড়ছি, তখন দেখা যাচ্ছে আচ্ছা নতুন একটা ওয়ার্ড শিখলাম। এখন আমার জন্য কি, ধরেন আমি যদি এখন আবার পরীক্ষা দিতে যাই, তাহলে আমার জন্য কি ভোকাবুলারি পার্টটা খুব দরকার আছে? এফোর্ট দেওয়ার দরকার নেই। আচ্ছা, সিমিলারলি চিন্তা করেন, আমি প্রচুর পড়ার উপর থাকতাম, মানে আমি প্রচুর বই পড়তাম, বা প্রচুর হচ্ছে যে এরকম নিউ ইয়র্কার বা আটলান্টিক মান্থলি এই ধরনের ম্যাগাজিন বা আর্টিকেল গুলো পড়তাম, বা ধরেন আমি খুবই রিডিং হ্যাবিটের মধ্যে ভালো আছি। বা আমি ধরেন ফর এক্সাম্পল, আমরা যারা খুব রিসার্চে যাদের খুব মন আছে, তাদের কিন্তু প্রচুর একাডেমিক জার্নাল পড়তে হয়, তো তাদের খুব হাই কোয়ালিটি লেভেলের লেখা পড়তে হয় কন্টিনিউয়াসলি। তো যার এই ধরনের প্র্যাকটিসটা খুব বেশি আছে, তার কি এটা খুব এফোর্টের দরকার আছে? সো ইট মিনিমাইজেস টু অফ দ্য মোস্ট ঝামেলার ফেস অফ দ্যাট পার্সনের লাইফ। যার ভোকাবুলারি ভালো, এটা এটা করা লাগবে না, তা এটা অলরেডি এফোর্টটা দেওয়া আছে। এফোর্ট মানে কিন্তু এটা না যে সে এফোর্টটা এখনই দিছে। ঠিক আছে, ওকে। ইফ আই স্কোর মোর অন এ টেস্ট, দ্যাট মিনস হচ্ছে যে আমার এফোর্টটা কোনো না কোনো লাইফের জীবন চক্রে কোনো না কোনো পর্যায়ে দেওয়া হয়েছে। আইদার আমি ছোটবেলায় দিছি, নয়তো আমি মাঝের বেলায় দিছি, নয়তো আমি এক্সামের আগে দিছি। ঠিক আছে, তো যে মানুষের এগুলো ভালো, দেন তার এই এফোর্টটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, তার ফুল ফোকাসে যাবে খালি এখানে। হি হি অর শি উইল জাস্ট ডাইভ ইনটু দ্য কোয়েশ্চন সলভ। আচ্ছা কোয়েশ্চন সলভ করে দেখি কেমন। বাট আমাদের জন্য, আমরা যারা একটু মর্তের মানুষ আর কি, আমরা যারা আমজনতা পৃথিবীতে ঘুরে বেড়াই, ওকে, আমাদের জন্য বেসিক্যালি এইগুলাতে এফোর্ট দিয়ে দিয়ে দেন এটাতে আসতে হবে। ওকে, আমরা হয়তো সাইড বাই সাইড এগুলো করতে পারি, কিন্তু করতে গিয়ে আমরা দেখবো আল্লাহ আমরা তো অনেক কিছু পারতেছি না। ঠিক আছে, এই 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 প্যারাটা আমরা খাবো, এই প্যারাটা ইনএভিটেবল। ইনএভিটেবল একটা প্যারা। ভার্বাল সেকশনে প্যারা খায় নাই, কান্নাকাটি করে না, এরকম মানুষ নাই। ঠিক আছে, সাধারণ মানুষ নাই আর কি, সাধারণ মানুষ। সো এগেইন, আমি যদি, হ্যাঁ বলেন। বিজনেস ব্যাকগ্রাউন্ড ধরেন ফাইন্যান্স অথবা ইকোনমিক্স থেকে কি ধরনের কোয়ান্ট স্কোর অথবা ভার্বাল স্কোর হলে মোটামুটি ভালো বলা যায়? বিজনেস ব্যাকগ্রাউন্ডে অফকোর্স আপনার কোয়ান্টটা খুব হেভি থাকতে হবে, দ্যাটস ইট। কোয়ান্টে মানে 160 ইকোনমিক্স থেকে? প্লাস ডেফিনেটলি, 165 প্লাস হলে খুবই ভালো। ইকোনমিক্স স্পেশালি, সাবাবু কোয়েশ্চেনটা করছেন তো? হ্যাঁ, হ্যাঁ, জি ভাই। হ্যাঁ 160। ইকোনমিক্স কিন্তু খুবই মানে আপনার কম্পিটিটিভ আর কি, হ্যাঁ, কম্পিটিটিভ একটা ফিল্ড। সেখানে কোয়ান্টে 165 প্লাস হইতে হবে। অ্যান্ড দেন ভার্বালে অ্যাটলিস্ট 150 প্লাস, তো এর যত আসতে পারে আর কি, এরকম আসতে হবে। ওকে, ওকে, ঠিক আছে। বাট দেন এগেন, এটা আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন সেটার উপর ডিপেন্ড করে, আপনি কোন ধরনের স্কুলগুলোতে অ্যাপ্লাই করতেছেন। ধরেন আপনি যদি খুবই কম্পিটিটিভ স্কুলতে অ্যাপ্লাই করেন, দেন ইউ নিড টু হ্যাভ দ্যাট কম্পিটিটিভ স্কোর, আদারওয়াইজ মিড রেঞ্জ। আচ্ছা, সো এখন যদি আমরা এখানের মধ্যে আসি, এই এখানের মধ্যে যে কথাটা বলেছিলাম যে ভার্বাল সেকশনে ভোকাবুলারি, রিডিং প্র্যাকটিস এন্ড দেন এটা। আচ্ছা, তো আমাদেরকে এফোর্টটা ডিস্ট্রিবিউট করতে হবে, প্রথমে এটা করতে হবে, এর সাথে এটা, দেন এর থেকে এটা। ঠিক আছে, এই তিনটা ক্যাটাগরি পার হয়ে আমাদের আসতে হবে। এখন কেন বলছিলাম যে আমরা মর্তের মানুষ, আমরা মর্তের পৃথিবীতে মানুষ, হ্যাঁ, এই জন্য হচ্ছে যে কেন আমাদের এই এই প্যারাটা হবে। ওকে, সো কেন আমরা হচ্ছে যে অ্যাজ আই ওয়াজ সেইং, যে কেন হচ্ছে আমাদের এই প্যারাটা হবে ভোকাবুলারিটা, কারণ
আমরা সিম্পলি চিন্তা করেন, ইংলিশ ইজ নট আওয়ার একদম মেইন ল্যাঙ্গুয়েজ। ইংলিশ যদিও আমরা হ্যাঁ পড়াশোনা করি, বাট আমাদের আমাদের লেভেল অফ ইংলিশ আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক ইন্ডিয়ান বা ইভেন পাকিস্তানিদের মতো না। ওকে, মানে সাবকন্টিনেন্টের অন্য দেশের মতো আমাদের না। কারণ আমাদের আমরা মোস্টলি খুবই মানে মোনোলিঙ্গুয়াল, আমরা এক ভাষাতেই কথা বলি মোস্টলি। বাংলাটা এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। দ্যাটস ওয়াই যেটা হয়েছে আমাদের মধ্যে যে একটা কমন ল্যাঙ্গুয়েজ, একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা টাইপের কিছু মানে ডেরাইভ করে নাই, মানে এটা এটা প্রয়োজনীয় উদ্ভূত হয় নাই। সো ইভেন দো আমরা খুব ইংলিশ পড়ি সেই ছোটবেলা থেকে, এটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন আমাদের হয় নাই। দোকানে সাইনবোর্ড দেখতে গেলে আমাদের কখনো ইংলিশ দেখতে হয় নাই, ঠিক আছে? বাট ফর এক্সাম্পল আমাদের সাবকন্টিনেন্টের অন্য কান্ট্রিটা যেমন ইন্ডিয়া চিন্তা করেন, তাদের দেখবেন যে ইংলিশের অবস্থাটা আমাদের থেকে বেটার। একটা বড় রিজন হচ্ছে ওদের দে নিড টু কমিউনিকেট উইথ আদার স্টেটেড পিপল অ্যাজ ওয়েল, রাইট? সো ওখানের মধ্যে ওকে ইউ নো হোয়াট আইম সেইং। সো এই জন্য আরো অনেক কিছু মিলাইছিলে আমাদের ইংলিশে ওভারঅল একটা বেশ ভালো জুজু আছে। সবকিছু মিলে আমরা ইংলিশেই খারাপ। এখন একটা জিনিস খেয়াল করেন, এই পুরো পরীক্ষাটা কিন্তু আমি এখনো পর্যন্ত এটা বলি নাই, বাট এখন বলতেছি, পুরো পরীক্ষাটা কিন্তু ভার্বাল রিজনিং। পুরা জিআইটাই রিজনিং এর উপর, কোয়ান্টের রিজনিং, ভার্বাল রিজনিং, অ্যানালিটিক্যাল রাইটিং, মানে রাইটিংটা অ্যানালিটিক্যাল, মানে রিজনিং, লজিকের পরীক্ষা, যুক্তির পরীক্ষা, ঠিক আছে? যুক্তি দেওয়ার ক্ষমতা, যুক্তি অনুযায়ী একটা জিনিস রাইট হবে, যুক্তি অনুযায়ী একটা জিনিস হবে না, সব যুক্তির খেলা। এখন যুক্তি তো বুঝা পরের কথা, যুক্তি বুঝার আগে আমাকে তো আগে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে না? আমি ওয়ার্ডটাই বুঝলাম না ধরেন, ওকে, তখন জুক্সটা পজিশন ওয়ার্ডে আমি বুঝি নাই। জুক্সটা পজিশন মানে পাশাপাশি থাকে। এখন এই ওয়ার্ডের মিনিং আমি বুঝি নাই, তো এই ওয়ার্ডের থেকে ডেরাইভ করে যে আমি লজিক দিব, কিভাবে দিব? আসমান থেকে? কিছু কিছু সময় কনটেক্সট থেকে গেস করা যায়, বাট সেটা করে কত দূর? সো ভালো ভোক্যাবের এখানে কোনো মানে ইয়া নাই, মানে ভালো ভোক্যাবের এখানে কোনো ভালো কোনো অল্টারনেটিভ নাই বলতে গেলে। যদি ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ ভেরি গুড স্কোর, ইউ নিড টু হ্যাভ এ ভেরি গুড ভোক্যাব। আদারওয়াইজ আপনি বারবার ওই যে রাস্তায় চলতে গেলে যেমন বারবার স্পিড ব্রেকারে আটকাইতে হয়, বারবার স্পিড ব্রেকারে আটকাবেন। একটা লাইন পড়তে গিয়ে দুটা ওয়ার্ড পারবেন না, দুইটা লাইন পড়তে গিয়ে তিনটা ওয়ার্ড পারবেন না, বারবার আটকাবেন। তা আটকাইলে পড়তে আর ভালো লাগে না। কিন্তু যদি ধরেন ফর এক্সাম্পল আপনি ভোক্যাব জানেন, যেমন এটা এখানের মধ্যে এমন যদি কেউ থাকেন যারা ভোকাব অলরেডি পড়া শুরু করছেন, এবং এরপর যদি কোনো ইংলিশ মুভি আর সিরিজ দেখেন, দেখবেন যে অনেকগুলো ওয়ার্ড এখন কমন পড়ে। তো ভালো লাগে, যেগুলো আগে আমরা বুঝতাম না, যেগুলো এখন, এটা আমি সবচেয়ে বড় মানে শান্তি পাইছি আর কি এই জিআরই প্রিপারেশন নেওয়ার পরে। যখন সিরিজ বা মুভি দেখতাম, ওয়াও, অনেকগুলো ওয়ার্ড এখন মানে বুঝি, আমাকে আর এখন চিন্তা করতে হচ্ছে না এক্সট্রা। তো আমি ওই ওই রসটা খুব বুঝতে পারতেছি, সাহিত্যের রস বা ওই শিল্পের রস যেটা বলে। সো আমাকে আগে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, সেই ল্যাঙ্গুয়েজটা বুঝার ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাকে আগে ভোকাবুলারি গুলো বুঝা। সো ব্যাপারটা একটা এভাবে আমি চিন্তা করি, ধরেন এটা পরীক্ষাটা যদি জিআইটা যদি কোনো একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে হইতো, তো চাইনিজ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হইলে ইভেনচুয়ালি আমাকে আগে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট শিখতে হইতো, তারপরে গিয়ে আমি রিজনিং করতে পারতাম, রাইট? রাইট। বা বাংলাতে যদি হইতো, ধরেন বাংলার জিআরই, হ্যাঁ, তো বাংলায় জিআরই হইলে আমাকে আগে বাংলাটা খুব শিখতে হইতো। তো বাংলা কি আমরা আসলে খুব ভালো পারি? বাংলা একাডেমি যে অভিধানে যে কঠিন কঠিন ওয়ার্ড গুলা, সেটা আমরা কয়জন পারি আসলে? তো ওগুলা নিয়ে যদি একটা টেস্ট ডিজাইন করা হয়, তাতে আমরা তো উড়ে উড়ে খেয়ে যাবো, মানে উড়ে যাবো গা। তো ইংলিশ তো পরের কথা। সো মেইন কথা হচ্ছে এই ধরনের টেস্টে পরীক্ষাটা রিজনিং এর, কিন্তু রিজনিংটা পার করার জন্য আগে আমাদের ভোকাবুলারিতে ইয়া করতে হবে। ভোকাবুলারি শিখা মানে আমি এখন লেভেলে চলে আসছি, আমি এখন অন্যদের লেভেলে চলে আসছি যে আমি এখন পারবো। ওকে, সো এটার জন্যই আমরা পুরা জিনিসটা খুবই ভোকাবে ফোকাস করছি আমাদের এটা। এখন আমরা ফাইনালি আসবো হচ্ছে জিআরই ভার্বালের কোয়েশ্চেনে, এবং এখান থেকে আমরা অ্যাকচুয়াল কোয়েশ্চেন সলভ করতে যাব, এবং কোয়েশ্চেনের মানে ইয়া করতে যাব আমরা হচ্ছে যে আহ সলভ করব, এবং সলভ করতে করতে গিয়ে আমরা কোয়েশ্চেন টাইপটা বুঝাবো। সো জিআরই ভার্বাল রিজনিং এর যে কোয়েশ্চেন্স গুলা, মোটা দাগে দুইটা ক্যাটাগরির হয়, জাস্ট দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, আর একটা হচ্ছে রিডিং কম্প্রেhension। ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলাই হচ্ছে যে আমাদের ভোক্যাবুলারি কোয়েশ্চন। আমরা যদি ভোক্যাব বলি, ভোক্যাব বেসড কোয়েশ্চন এরা। এর মানে এই না, মাই ডিয়ার স্টুডেন্টস, এর মানে এই না যে ভোকাবুলারি কোয়েশ্চেন খালি এখানে, মানে ভোকাবুলারি গুরুত্ব খালি এখানে, এটা না। আমরা এটাকে ভোক্যাব বেসড কোয়েশ্চেন বলি কারণ এইগুলো পারার জন্য ভোক্যাব অনেক জানা লাগে। আমরা যে ভোক্যাব পড়বো যেটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন হবে এই কোয়েশ্চেন টাইপ গুলোতে। বাট রিডিং কম্প্রেhension ওইগুলোর অ্যাপ্লিকেশন আছে। রিডিং কম্প্রেhenশনে যখন আপনি সেন্টেন্স পড়তে যাবেন, পড়তে গিয়ে যখন দেখবেন যে ওয়ার্ড বুঝতেছেন না, স্ট্রাকচার বুঝতেছেন না, তখন তো প্যারা হবে। তো ইভেনচুয়ালি ভোক্যাব উইল ডিরেক্টলি ইফেক্ট হিয়ার, ইনডিরেক্টলি বা প্যাসিভলি এখানেও ইফেক্ট ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি ব্রেকডাউন করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে কোয়েশ্চেন টাইপ বলছি, এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে টেক্সট কমপ্লিশন তথা টিসি,
টেক্সট কমপ্লিশন বা টিসি, আমি এখন থেকে টিসি ডাকবো আপনাদের কাছে, সো খেয়াল রাখেন, টেক্সট কমপ্লিশন বা টিসি। আরেকটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স বা আরসি। আমি একটু পরে এটা বুঝাচ্ছি জিনিসটা, হ্যাঁ। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশনে আমরা যেটা দেখবো, রিডিং কম্প্রিহেনশন দুই ক্যাটাগরি হয়, বাট সবাইকে আমরা আরসি ডাকবো, সবাইকে আমরা আরসি টাইপ কোয়েশ্চেনই ডাকবো। এটাকে বলা হচ্ছে এক নম্বর কথা প্যাসেজ বেসড আরসি, মানে একটা প্যাসেজ দেওয়া আছে। এটা এটা ছোটবেলার একটা ইকুইভ্যালেন্ট হচ্ছে, ধরেন আমরা ছোটবেলায় যে কম্প্রিহেনশন দেখতাম, কম্প্রিহেনশন থেকে কিছু কোয়েশ্চেন আসতো, আরামের আরামের কোয়েশ্চেন, ওগুলো থেকে অনেক 1000 টাইমস কঠিন কোয়েশ্চেন হবে জিআরিতে। সো ওকে, ক্যামেরা রাখেন না, আমরা শিখবো আস্তে আস্তে সবই। আহ কঠিন কোয়েশ্চেনটা হবে আরসিতে। বা ধরেন আইএলস যারা দিতেছেন বা আইএলস এর প্রিপারেশন কখন দিচ্ছেন, আইএলস টোফেন এগুলা, ওগুলোর মধ্যে দেখবেন রিডিং কম্প্রিহেনশন থাকে, প্যাসেজে কি হয়, একটা প্যাসেজ থাকে, প্যাসেজ থেকে কোয়েশ্চেন আনসার করতে হয়, আনসিন প্যাসেজ থাকবে সেটা। বা জিআরিতে এই প্যাসেজগুলা অনেক বেশি লজিক্যাল আর্গুমেন্ট, মানে অনেক আর্গুমেন্টেটিভ, মানে এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, আপনাকে খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে, ইউ নিড টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড। আপনি এখানে কোনো শর্টকাট মারতে পারবেন না যে আমি হচ্ছে যে ইয়া করি, আপনি এখানে কোনো শর্টকাট মারতে পারবেন না যে আপনি এখানের মধ্যে কি বলে এটাকে, যে আমি ফার্স্ট লাইন পড়ি লাস্ট লাইন পড়ি আমি বুঝে যাব, এরকম কিছু না। ঠিক আছে। সো সো এই হচ্ছে যে ব্যাপার। এখন এখন এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, আরসি। এরপর আমরা আসতেছি আরেকটা জিনিস, ক্রিটিক্যাল রিজনিং, সিআর বা প্যারাগ্রাফ আর্গুমেন্ট, পিএ, সিআর বা পিএ। আচ্ছা, পিএ কি? পিএ হচ্ছে ইটিএস এর খায়েশ ডাকছিল, ওরা ইটিএস এর 2011 সালে যখন রিভাইজ করছে জিআরই কে, তার আগে একরকম ছিল জিআরইর ইয়াটা। আম, ওরা এরপর চেঞ্জ করছে রিভাইজ জিআরই, যেটাকে আমরা এখন দেখতেছি। সেই রিভাইজ জিআরইটা ছিল লঙ্গার রিভাইজ জিআরই, 4 ঘন্টার। সেটা 2023 সালে, দ্যাট মিনস 2011-তে একবার রিভ্যাম্প করছে, 2023-এ এসে জাস্ট এটাকে শর্ট করছে সাইজ, 4 ঘন্টাটা জাস্ট 2 ঘন্টা হয়ে গেছে, দ্যাটস ইট। এই শর্টার জিআরইতে এসে এটা এই সেগমেন্টটা হয়ে গেছে এই যে সেগমেন্টটা যেটা ছিল ক্রিটিক্যাল রিজনিং সেকশন, ক্রিটিক্যাল রিজনিং কোয়েশ্চেন, এটাকে ওরা নাম দেওয়া শুরু করছে পিএ, জাস্ট এমনি, বিকজ দে ফিল লাইক ইট, ওরা ওদের মনে হয়েছে এটার নাম পিএ হইলে ভালো হয়। বাট দ্য কোয়েশ্চেনের এসেন্স, কোয়েশ্চেনের টাইপ, কোয়েশ্চেন সবকিছু সেম। ঠিক আছে। এই সিআর টাইপের কোয়েশ্চেন আমাদের আইবি এর অ্যাডমিশন টেস্টেও আসে, খুবই বিখ্যাত। ইভেন এটা জিম্যাটেও আছে, এটা এসএটি তেও আছে। ঠিক আছে, এটা জিম্যাটেও আছে, এটা এসএটি তেও আছে। সো বেসিক্যালি এই সিআর টাইপের কোয়েশ্চেন গুলোকে বলা হয় প্যারাগ্রাফ আর্গুমেন্ট। বাট আমরা মেইন মনোযোগটা দিব, আমাদের মেইন মনোযোগটা দিব হচ্ছে আরসির মধ্যে। আমরা সিআর এ মনোযোগ কম দিব, কেন কম দিব একটু পরে বলতেছি। সো আপাতত দেখে এইটুকু বুঝতে পারছেন যা যা বুঝাইছে এখানের মধ্যে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এটার মধ্যে আছে টেক্সট টিসি আর এসি, আর আরসির মধ্যে আছে হচ্ছে যে আরসি, সিআর, ঠিক আছে। ঠিক আছে, এটা কম পোর্শন কম, এবং আমাদের মনোযোগও কম হবে এটাতে ফার্স্টে। এটা হচ্ছে আরসি। ঠিক আছে, বাট এদের থেকেও বেশি মনোযোগ আমরা দিব এখানে, কেন? কারণ আমরা যদি সেকশন ওয়াইজ অ্যানালাইসিস করি, সেকশন 1 সেকশন 2 একটু আগে বলছি, 12 কোয়েশ্চেন 80 মিনিট, 15 কোয়েশ্চেন 23 মিনিট, এটা মুখস্থ করে ফেলেন আস্তে আস্তে, হ্যাঁ। এটা যেন মাথার মধ্যে থাকে, এই সেট আপটা। টিসিএসসি, সো লেটস ব্রেক ডাউন দিস ফার্স্ট সেকশন ফার্স্ট। ফার্স্ট সেকশনটাকে প্রথমে আমরা হচ্ছে যে ব্রেকডাউন করি। ফার্স্ট সেকশনে আমরা টিসিএসসি পাবো হচ্ছে 7টা, যার মধ্যে 4টা হচ্ছে এসি, 3টা হচ্ছে টিসি, আর আরসি হচ্ছে আমরা পাবো 5টা। ঠিক আছে, আরসি হচ্ছে আমরা পাবো 5টা। টোটাল কয়টা হইলো? 7, 5, গুল মিলাকে 12, 7 ইজ গ্রেটার দেন 5। সো টিসিএসসি নাম্বার কিন্তু বেশি ফার্স্ট সেকশনে। ওকে, নোটেড। ফার্স্ট সেকশনটা কেমন ডিফিকাল্টি লেভেল? মিডিয়াম ডিফিকাল্টি লেভেল। আচ্ছা, সেকেন্ড সেকশনটা অ্যাডাপ্টেড, এটা হচ্ছে ইজি মিডিয়াম হার্ড বেসড অন ইওর পারফরমেন্স। তো আমরা এই জন্য এই সেকেন্ড সেকশনকে নিয়ে প্রেডিকশন করা বেশ ডিফিকাল্ট। আমরা বলতেছি এরকম, হ্যাঁ, আমরা তখন বলতেছি টিসিএসসি 7টা, আরসি 8টা, এখানে আরসি বেশি। ইট মাইট চেঞ্জ, ইট মাইট চেঞ্জ এমন ভাবে যে আপনার সেকেন্ড সেকশনে আপনার যদি হার্ড সেকশন হয়, তো আপনাকে অনেক হার্ড কোয়েশ্চেন দিবে। হার্ড কোয়েশ্চেন দেওয়া মানে কি? আপনাকে একটু জটিল জটিল টিসিএসসি গুলো দিবে, একটু জটিল জটিল আরসি গুলো বেশি দিবে। ইভেন এখানের মধ্যে ব্রেকডাউন চেঞ্জ হয়ে যেতে পারে, এটা হয়তো 9ও হয়ে যেতে পারে, তাই তো? এটা 9 হয়ে যেতে পারে, এটা হয়ে যেতে পারে 6। ঠিক আছে, টু গিভ ইউ মোর প্যারা, যাচ্ছে, ঠিক আছে, একটু প্যারা বেশি দিয়েছে এটা, এরকম। সো এটাকে নিয়ে প্রেডিকশন করা ডিফিকাল্ট, বাট এটাকে নিয়ে উই ক্যান ওয়ার্ক। দিস ইজ মোর অল লাইক সেট। 12 কোয়েশ্চেনের যে ফার্স্ট সেশন, এটা সেট আছে। এরপর আমরা যদি আরো যেটা বলতেছিলাম যে টিসিএসসি কেন ইম্পর্টেন্ট আরসি থেকে, এটা দেখেন।
টিসিএস এখানে 7টা, এখানে 5টা, এখানে 7টা, এখানে 8টা, বাট টোটাল মিলাইলে 7 আর 7 14টা টিসিএসি। সো আমরা পাচ্ছি 14টা টিসিএসি, আর এখানে আমরা পাচ্ছি 13টা আরসি। টোটাল যে 27টা কোয়েশ্চেন এর মধ্যে, এটা আগে একদম 50-50 হইতো, বাট এখন হচ্ছে যে একটু স্লাইটলি স্কিউড টু টিসিএসসি, টিসিএসসি একটু বেশি। আচ্ছা, এখন সেকশন ওয়ানে যদি আমরা আবার ফোকাস করি, সেকশন ওয়ানে টিসিএসসিটা আরসি থেকেও ইম্পর্টেন্ট। কেন? কারণ সেকশন ওয়ানে টিসিএসসি হচ্ছে যে আপনার 7টা, আরসি হচ্ছে যে 5টা। ওকে, এখন যদি আমরা এই 7টা টিসিএসসির মধ্যে আরো ফোকাস করি, খেয়াল করে দেখেন, এসি 4টা, টিসি 3টা। এসি হচ্ছে 4টা, মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স হচ্ছে 4টা, আর টিসি হচ্ছে 3টা। তাহলে আপনাদের কমন সেন্স কি বলে? আমাদের ফার্স্ট প্রায়োরিটি, আপনারা এইভাবে চিন্তা করেন, সেকশন 1 আর 2 এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? কুইকলি আমাকে মেসেজ করেন, কুইকলি আমাকে মেসেজ করেন, লেখেন সেকশন 1 আর 2 এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ গুড স্কোর। আপনাদের কি মনে হয়? কি মনে হয় আপনাদের? সেকশন 1 আর 2 এর মধ্যে কোনটা? অফকোর্স সেকশন 1, বিকজ অফ সেকশন 1টা খারাপ হওয়া মানে ডান, ওখানেই খেলা শেষ, আর মানে লাভ নেই। সেকশন 1টা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেকশন 1টা মানে ভালোভাবে পার করে ফেলার পরে এরপর সেকেন্ড সেকশনে আপনি মানে ওকে, একটু একটু এরর অফ মার্জিন হইলেও সমস্যা নেই। সো সেকশন 1 ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। সেকশন 1 এর মধ্যে টিসিএসসি বেশি না আরসি বেশি, কে বেশি ইম্পর্টেন্ট? টিসিএসসি বেশি ইম্পর্টেন্ট। আমি আর কুইজ করতেছি না আপনাদের কাছে। এখন আপনারা বলেন, তাহলে সেকশন 1 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেকশন 1 এর মধ্যে টিসিএসসি বেশি ইম্পর্টেন্ট, সেকশন 1 এর টিসিএসসি এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা ইম্পর্টেন্ট? এসি। সো ফার্স্ট স্টেপ টুয়ার্ড মানে অ্যাচিভিং এ গুড স্কোর, আমরা আগে ভাল ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আগে অ্যাচিভ করার ট্রাই করব। আমরা আগে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আগে অ্যাচিভ করার ট্রাই করবো। এই জন্য আমরা আমাদের মেইন ফোকাস দিব এসিতে আগে। এবার আমরা পুরোপুরি একেবারে ধর তক্তা মার পেরে, ঠিক আছে, বুঝছেন? মানে আমরা ভোক্যাব পড়বো, ঠিক আছে, ভোক্যাব পড়বো, রিডিং প্র্যাকটিস করবো, ভালো মতো বুঝলাম, কিন্তু আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় বা আমরা যখন হচ্ছে আমরা এই যে ইন ক্লাস প্র্যাকটিস গুলো করবো বা এক্সাম নিবো, আমরা এসিতে সবার আগে মেইন ফোকাস করবো। বিকজ এটা এটা ইজি পিকিং, এটা বেশ ইজি কম্পারেটিভলি, এটা টিসি থেকে ইজি। আমরা যদি লেভেল অফ ডিফিকাল্টি চিন্তা করি, লেভেল অফ ডিফিকাল্টি, লেভেল অফ ডিফিকাল্টি আমরা যদি বলি ইজি, আর এখানে যদি আমরা বলি হার্ড, ইন জেনারেল এসি ইজ AC is easier than one blank TC, is easier than two blank TC, is easier than three blank TC। আমার লেখার প্ল্যানিং অনেক বাজে, তারপর অনেক দেখবেন। আচ্ছা, is greater than RC, is greater than CR, এবং এই জন্যই আমরা CR কে খুব লেস প্রায়োরিটি দিচ্ছি। ওকে, দেখেন, এই ধরনের এক্সাম গুলোতে আপনাকে সবার আগে যেগুলো ভালো করতেই হবে সেগুলো আগে ঠিক মতো কনফার্ম করতে হবে। এসি তে টোটাল যে কয়টা কোয়েশ্চেন আছে, ফার্স্ট সেকশনে 4টা, সেকেন্ড সেকশনে 3টার মতো, টোটাল 7টা কোয়েশ্চেন পাবেন আপনি আউট অফ 27। এই 7টাতে আপনাকে পারতেই হবে সবই, 7টাতে 7টা পারতে হবে, এমন ভাবে আপনাকে মাইন্ডসেট করবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট নিদান পক্ষে প্রথম সেকশনের প্রথম 4টা চারটা, ঠিক আছে? আচ্ছা, তারপর কোয়েশ্চেন। আচ্ছা, ওকে, সো আমরা যদি এখন এটার পরে আর কিছু নাই, এখন হচ্ছে যে আমাদের যেটা কথা বলতাম, আমরা এখানের মধ্যে একটা কথা বলছি যে এই যে ওয়ান ব্ল্যাঙ্ক টিসি, টু ব্ল্যাঙ্ক টিসি, থ্রি ব্ল্যাঙ্ক টিসি, আমরা চলেন এগুলো একটু কোয়েশ্চেনটা দেখবো এবং সলভ করার ট্রাই করবো আজকে। হ্যাঁ, সলভ করার ট্রাই করবো। সো কোয়েশ্চেনটা কিভাবে দেখবো? এই ওয়ান ব্ল্যাঙ্ক, টু ব্ল্যাঙ্ক, থ্রি ব্ল্যাঙ্ক এগুলো এভাবে বললে বুঝবেন না, আমরা কোয়েশ্চেনটা দেখি চলেন। আচ্ছা, কোয়েশ্চেন কোথেকে দেখাবো? সো কোয়েশ্চেন কোথেকে দেখাবো বুঝার আগে আমরা একটু কোয়েশ্চেনের সোর্স গুলো বুঝি। একটু আগে যে বলছিলাম যে অফিসিয়াল মানে হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি কোয়েশ্চেন্স, এটা বলতে আমরা কি বুঝাচ্ছি? হাই কোয়ালিটি কোয়েশ্চেন বলতে আমরা বুঝেছি ফার্স্ট অফ অল ইটিএস এর কোয়েশ্চেন, ইটিএস এর কোয়েশ্চেন, ইটিএস এর অফিসিয়াল গাইডের কোয়েশ্চেন, অফিসিয়াল যে গাইড আছে ইটিএস এর, যে ওরা যেটা বের করছে, ইটিএস এর ভার্বাল রিজনিং যে গাইড আছে সেটার কোয়েশ্চেন, ঠিক আছে? ও ওকে অরূপ ভাই, লেটস লেটস ডু হোয়াট উই ক্যান, লেটস সি হোয়াট উই ক্যান ডু অ্যাবাউট দ্যাট। এসি যে আপনার চ্যালেঞ্জিং পাচ্ছেন, সমস্যা নেই। ওকে, সো এসি কিন্তু খুব বেসিক কিছু স্ট্র্যাটেজি আছে অরূপ ভাই, ঠিক আছে? তো প্যারা খান, আমরা আস্তে আস্তে শিখে ফেলি। ইটিএস কোয়েশ্চেন স্যার, অফিসিয়াল গাইড, ভিআর, তারপর হচ্ছে ইটিএস এর দুটা পাওয়ার প্রেপ আছে, পাওয়ার প্রেপ 1 আর পাওয়ার প্রেপ 2। দিস আর লাইক দ্য মক টেস্ট, যেটা হচ্ছে ইটিএস এর একটা রিয়ালিটি রেজিস্ট্রেশন করলে আপনাকে ফ্রি দিতে দিবে। কিন্তু এখন পাওয়ার প্রেপ 2টাই খালি দেওয়া যায়, পাওয়ার প্রেপ 1টা তে কোনো স্কোর দেয় না আপনাকে। আপনি যদি কম্পিউটারে দেন
তো কোনো স্কোর দিবে না, কোনো টাইম কাউন্ট করবে না, খালি পাওয়ার প্রেপ 2 দেওয়া আছে। এই জন্য আমরা ইটিএস এর পাওয়ার প্রেপ 1টাকেও কাজে লাগাবো। ওখানে যে কোয়েশ্চেন গুলো আছে, এটা সুন্দর একটা বই আছে, আমি দেখাবো আপনাদেরকে পরে। দেন পাওয়ার প্রেপ প্লাস পিপিপি, এটাকে বলে পিপি, এটাকে বলে পিপিপি, পিপিপি 1, পিপিপি 2, পিপিপি 3। এগুলো হচ্ছে যে ইটিএস ব্যাচে সেল করে $39 দিয়ে, বাট এগুলো এখন আমাদের কাছে সব পাইরেটেড হয়ে গেছে। প্রতিটা $39 দিয়ে কিনতে হয়, প্রতিটা টেস্ট দরকার নাই, এগুলো সব পিডিএফ পাওয়া যায়। এগুলো জাস্ট কোয়েশ্চেন সলভ করবো আমরা, এগুলো থেকে আমরা পরীক্ষা দিব না, কারণ আমরা এখন অন্য কিছু পেয়ে গেছি। সো থ্যাঙ্কস টু পাইরেসি, আমাদের পাইরেসির কারণে যেটা হয়েছে, আমরা এক্সট্রা কিছু জিনিসপাতি পাইছি অ্যাপার্ট ফ্রম দিস ইটিএস কোয়েশ্চেন। কি কি পাইছি আমরা? আমরা এগুলা পাইছি। আমরা ইউনো ইউনো অ্যাবাউট দিস KMF, রাইট? কেএমএফ বেসিক্যালি হচ্ছে একটা চাইনিজ কোম্পানির একটা প্রোডাক্ট। চাইনিজ কোম্পানি একটা নাম হচ্ছে জুয়েরসি। এই কোচিংটা ওরা করছে কি, ওরা ওরা হাউ দে ডিড দ্যাট উই ডোন্ট রিয়েলি নো, বাট হোয়াট হ্যাপেন্ড ইজ লাইক ওরা যত যত ইটিএস এর কোয়েশ্চেন আছে সামহাউ ওরা ওদের ডেটাবেসে অ্যাড করতে থাকে। হ্যাঁ, সো ওদের ডেটাবেসে অ্যাড করতে থাকে, আবার ওদের ডেটাবেসে অ্যারাউন্ড থাউজেন্ডস অফ কোয়েশ্চেন্স আছে, বাট ওরা জাস্ট পাবলিকলি অ্যাভেলেবল রাখছে অল্প কয়টা, বাকিগুলো মনে হয় যে ওরা ওই সেল করে ওখানকার উইচ্যাট পে নাকি কি সব দিয়ে। সো এটা আমার দরকারও নাই। বাট যে কয়টা আমাদের পাবলিকলি অ্যাভেলেবল রাখছে কেএমএফ এর যে কোয়েশ্চেন্স গুলো, দিজ আর গুড এনাফ, লাইক মোর দেন এনাফ এর উপর এনাফ টু প্র্যাকটিস মোর, বিকজ আপনি কিন্তু অলরেডি এখান থেকে প্র্যাকটিস করবেন। আপনি হচ্ছে যে ইটিএস এর কোয়েশ্চেন্স দেখতেছেন, ইটিএস এই মোটামুটি অনেক কোয়েশ্চেন্স আছে। দেন এরপর কেএমএফ এর কোয়েশ্চেন্স আছে। কেএমএফ এ অ্যারাউন্ড লাস্টে ওদের যেটা বের হয়েছে সেটা হচ্ছে 1300 TCS, সরি 1700 TCS, অনেকগুলো টিসিএস, এতগুলো শেষ করা যায় না। তো ব্যাপারটা এটা না যে ভাই আপনাকে শেষ করে যাইতে হবে, শেষ করার চিন্তা করে নেবো। ইটস নট এ সিলেবাস যে আপনি শেষ করে যাবেন, যে শেষ করে যাইতে হবে। ইটস অ্যাবাউট আপনি করে যাইতেছেন, প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে গিয়ে দেখেন যে আপনার কেমন হচ্ছে, যে হচ্ছে আপনি পারতেছেন কতটা, কত পার্সেন্ট কারেক্ট হচ্ছে আপনার। ওকে, যদি আপনি দেখেন যে আপনার এখন 50% রং 50% রাইট, তার মানে আপনার আরো প্র্যাকটিস লাগবে। আপনি লজিক গুলো ধরে ধরে গ্যাপ গুলো মিলানো ট্রাই করেন। আফটার এ ওয়াইল দেখবেন ভোকাবও কমন পড়া শুরু করছে, অ্যান্ড আফটার এ ওয়াইল দেখবেন যে আপনি লজিকও ধরতে পারতেছেন, যখন আপনি 90 থেকে 100% মিলাইতে পারবেন। ঠিক আছে, তো এটা করতে করে যতক্ষণে শেষ হয়, 1700টা করা লাগবে না। ইনফ্যাক্ট আমরা 1700 ফাইল ইউজই করবো না, আমরা 1300 ফাইল ইউজ করব। এটা আমরা পরে বলবো কেন করবো, কারণ এখানে অনেক কিছু আছে। ইউ ক্যান ট্রাস্ট মি অন দিস, আমি এটা নিয়ে অনেক ঘাটছি। সো ঘেটে আমি দেখতেছি যে কোনটা বেটার হয় আর কি আপনার জন্য। এটা হচ্ছে কেএমএফ এর সোর্স। আরেকটা সোর্স আছে, যারা একটু জিআরই নিয়ে অল্প বিস্তর ঘাটছেন তারা এটার কথা শুনছেন। এটা হচ্ছে 60 সেটস। এটা আবার কি? এটাও একটা চাইনিজ মাল, বুঝছেন? মানে চাইনিজরা করছে কি, এটা ওরা 60 সেট রিয়েল জিআরই কোয়েশ্চেন কিভাবে জানি ওরা হচ্ছে যে পাইছে নিছে। আইদার এটা আমরা শিওর না এটা হোম জিআরই নাকি হোম হোম এডিশন নাকি, বাট হোয়াট এভার, বাট দিজ আর ভেরি ভেরি মানে অথেন্টিক জিআরই কোয়েশ্চেন, বিকজ এটা আমরা করতে গেলে বুঝি আচ্ছা এটা ইটিএস লিখছে। সো এরকম 60টা সেট আছে টোটাল। সো আমি যেটা করব, আমি আপনাদেরকে এত জায়গা থেকে ওয়ার্ড লিস্ট প্রথমে কভার না করে, প্রথমে যেটা করব, ইটিএস এর ওয়ার্ড, 60 সেটের ওয়ার্ড, কেএমএফ এর ওয়ার্ড, এই ওয়ার্ড গুলাকে নিয়ে এই ওয়ার্ড গুলাকে নিয়ে আপনাদেরকে ভিডিও বানাবো, ভিডিও বানাবেন ওখান থেকে পড়া নিব। ওই পড়া নেওয়ার পর ওখান থেকে আমাদের এক্সাম হবে, এবং ওই রিলেভেন্ট কোয়েশ্চেন্স গুলা আমরা সলভ করব। ঠিক আছে, প্রিটি সিম্পল। আমি চেষ্টা করব যতটা পারা যায় ম্যাক্সিমাম ওয়েতে 24টা ক্লাসে আমাদের কভার করা ক্লাসের মধ্যে। অফকোর্স আপনারা কি বুঝতে পারতেছেন যে আমি মানে আই থিঙ্ক আই নিড টু টেক অ্যারাউন্ড 200-র মতো ক্লাস মনে হয় এতগুলা কোয়েশ্চেন সবগুলো শেষ করতে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনারা কি মনে হয় বলেন, এটা বুঝতেছেন যে আমার 200-র মতো ক্লাস নেওয়া লাগবে প্রতিটা কোয়েশ্চেন ধরে ধরে সলভ করার জন্য? কারণ প্রতিটা কোয়েশ্চেন অনেক টাইম কনজিউমিং, রাইট? সো আমি কিন্তু 324টা ক্লাসের মধ্যে সব কোর্স করাইতে পারবো, বাট আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম চান্স যেন করাই ফেলতে পারি। এবং কিছু আপনাদেরকে পড়া দিব, আমি প্রিপেয়ার করে দিব কিছু জিনিস, যে এটা থেকে পড়বেন, সো দ্যাট আপনারা মোটামুটি একটা ভালো লেভেলে শেষ হয়ে যায়। কিন্তু পুরোপুরি শেষ করার দরকার নেই, পুরোপুরি শেষ করতেই হবে এরকম কোনো কথা নেই। পুরোপুরি শেষ আমাদের করতে হবে, এটা মাস্ট। ইতিহাস এ কিছু আমরা বাদ দিয়ে যাবো, ইতিহাস সবগুলো কোয়েশ্চেন একদম মণিমুক্তার মতো করে যাবো, যেহেতু এটা ওরা অফিসিয়াল গাইডে দিছে। এখন কেন অফিসিয়াল গাইড স্টিল বিটস এভরিওয়ান? এই কারণে ইটিএস এটা ওদের গাইডের মধ্যে রাখছে, কোয়েশ্চেন গুলো গাইডের মধ্যে রাখছে। এর মানে হচ্ছে এগুলো ইটিএস এর কোয়েশ্চেন, কেএমএফ এর কোয়েশ্চেন গুলো বলতে গেলে পাইরেটেড ইটিএস এর কোয়েশ্চেন, বাট তাও গাইডের কোয়েশ্চেন আর গাইডের কোয়েশ্চেন অফিসিয়াল, বিকজ ইটিএস এগুলো অফিসিয়াল গাইডে রাখছে একটা উদ্দেশ্য নিয়ে, যে আচ্ছা আমি মনে করি স্টুডেন্টরা যদি এই অফিসিয়াল গাইডের কোয়েশ্চেন গুলোকে প্যাটার্ন ঠিক মতো অ্যানালাইসিস করে,
তাহলে ওরা ভালো মতো স্কোর করতে পারবে। দ্যাটস ওয়াই অফিসিয়াল গাইড ইজ জেল। অফিসিয়াল গাইড হচ্ছে আমাদের মেইন সোর্স। অফিসিয়াল গাইড, ওদের যে ভিআর, ভার্বাল রিজনিং, ওদের পিপি, আর ওদের পিপিপি। ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। সো বেসিক্যালি আমরা এটা এটা নিয়ে যে কথা বললাম, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? চলেন আমরা একটু কোয়েশ্চেন সলভ করি। হ্যাঁ, তো আমি একটা টেস্ট, একটা একটা প্রিপেয়ার করছি আপনাদের জন্য। মানে প্রিপেয়ার মানে যেটা, এটা হচ্ছে যে সেই সাইট সেট, এগুলো পাওয়া যায় এখন, এগুলো এখন মোটামুটি আছে। এগুলো খুঁজাখুঁজি করলে দেখবেন যে ড্রাইভে ড্রাইভে ঘুরতেছে মানুষের। হ্যাঁ, নাথিং ফ্যান্সি, একদম রিয়েল যে ইন্টারফেস থেকে কেমনে কেমনে জানি ওরা স্ক্রিনশট নিয়ে টিয়ে একদম হুলস্থুল। এটা হচ্ছে এডাব্লিউ ওয়ে, বাই দ্য ওয়ে দিস ইজ এডাব্লিউ ওয়ে। ওকে, ইউ উইল বি গিভেন 30 মিনিটস। যাকে এডাব্লিউ নিয়ে একটু কথা হয়ে যাচ্ছে, তাহলে 30 মিনিটস সময় দেওয়া হবে থাকবে। কম্পিউটার বেসড এক্সাম, আপনাকে কম্পিউটারেই টাইপ করতে হবে লেখাটা। দিস ইজ ইউর ইস্যু, এটা হচ্ছে যে আপনার ইস্যু। এটাকে নিয়ে পক্ষে বা বিপক্ষে লিখতে হবে। দ্যাটস ইট। এটা নিয়ে আমরা এডাব্লিউ এর ক্লাস যখন কথা বলবো তখন কথা বলবো, এখন না। সো আমরা লেটস ফোকাস হিয়ার। এটা হচ্ছে একটা ওয়ান ব্ল্যাঙ্ক টিসি, এটা দিয়ে কোয়েশ্চেন স্টার্ট হয়। বেসিক্যালি আমরা এখন কোনটা দেখতেছি দেখেন, সেকশন 2 of 5, কারণ সেকশন 1 হচ্ছে এডাব্লিউ এ, সেকশন 1 হচ্ছে এডাব্লিউ এ, আর সেকশন 2 of 5 এর কোয়েশ্চেন 1 of 12, রাইট? ও বাই দ্য ওয়ে, মজার ব্যাপার হচ্ছে এই কোয়েশ্চেন গুলার লাস্টের দিকে সুন্দর মতো এগুলার ইয়াও আছে। আহ এই যে ফাইলগুলা, এটা আমি পরে আমার ড্রাইভে পরে শেয়ার করে দিব। এটা এখানে মধ্যে দেখেন অ্যান্সার গুলো আছে, ঠিক আছে? দিস আর দ্য অ্যান্সার্স, সেকশন 2, সেকশন 3 এভাবে করে। সো এখানে ম্যাথও আছে, বাট আমরা এখন লেটস ফোকাস জাস্ট ফোকাস অন ভার্ব। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ান ব্ল্যাঙ্ক টিসি। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, একদম প্রথম কোয়েশ্চেন। তো প্রথম কোয়েশ্চেনটা হবে একটা, আমি লিখে দিই, একটা কাজ করি, আমি সলভও করাবো, একটু ওয়েট করেন। এখানে আবার ভাইবেন না যে এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটা হইতেও পারে, নাও হইতে পারে। এটা এখানে ওরা যখন স্ক্রিনশট নিছিল করার সময় ওরা এখানে দাগ দিয়ে দিছিল। বাট ওয়েট করেন, এটা হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক টিসি। ওয়ান ব্ল্যাঙ্ক টিসি কেন? এটা একটা টেক্সট, দ্যাটস এটার নাম টেক্সট। এখানে একটা ব্ল্যাঙ্ক আছে উইচ ইউ নিড টু কমপ্লিট, কমপ্লিশন করতে হবে। ঠিক আছে, কমপ্লিশন। আহ ওকে, সো টেক্সট কমপ্লিশন, এটা হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক টেক্সট কমপ্লিশন। দেয়ার আর একটাই ব্ল্যাঙ্ক, এই একটা ব্ল্যাঙ্কের জন্য 5টা অপশন, এই 5টা অপশন থেকে একটা pick করতে হবে। এটা হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক টিসি। এটা হচ্ছে টু ব্ল্যাঙ্ক টিসি। টু ব্ল্যাঙ্ক টিসি কি জিনিস? দুইটা ব্ল্যাঙ্ক আছে, দেখেন এই যে একটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক, বাট এটা ভেরি ক্রিয়েটিভ ওয়ে অফ জিআরই। ওরা যেটা করছে, আমরা যেরকম ধরেন এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা আমাদের ইয়াতে পাই এভাবে করে যে ধরেন আমাদের দেশে কোনো পরীক্ষা পরীক্ষাতে একটা অপশনের মধ্যে এরকম 5টা অপশন থাকে, এ, 1, 2, 3, এ, বি, সি, ডি, ই। এখানে মধ্যে অপশন গুলো এখানে একটা ওয়ার্ড কমা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড কমা একটা ওয়ার্ড, এভাবে করে থাকে স্টুডেন্ট। আগের ওল্ড জিআরইতে এরকম ছিল। বাট ওরা যেটা করছে ইনটুইটিভ ওয়েতে, ব্ল্যাঙ্ক 1 3টা অপশন, ব্ল্যাঙ্ক 2 3টা অপশন। সো এই 3টা অপশন থেকে ইউ নিড টু পিক এক্স্যাক্টলি ওয়ান, ব্ল্যাঙ্ক 2 এখান থেকে আপনাকে ইউ নিড টু পিক এক্স্যাক্টলি ওয়ান। ওকে, এখান থেকে যখন পিক করবেন, এখান থেকে যখন পিক করবেন, ঠিক আছে, এখানে যখন পিক করবেন, এখানে যখন পিক করবেন, আপনাকে এক্স্যাক্টলি রাইট হইতে হবে। ধরেন এখানে যেটা হওয়া সেটাই হইতে হবে, এখানে যেটা হওয়া সেটাই হইতে হবে। ওকে, যেটা অ্যান্সার সেটাই। যদি ভুল করেন, মানে একটা রাইট একটা রং হয়, নো পার্শিয়াল মার্ক। ঠিক আছে, ওকে। একটা সেকেন্ড দেন আমাকে। আচ্ছা, ওকে, এক সেকেন্ড। ওকে, সো যেটা বলতেছিলাম, আমরা এখানের মধ্যে আসি। সো এখানে এটা হচ্ছে টু ব্ল্যাঙ্ক গেল। টু ব্ল্যাঙ্কে আপনার কোনো নেগেটিভ মার্কিং, মানে কোনো পার্শিয়াল মার্কিং নাই। ওকে, আবার মজার ব্যাপার হচ্ছে কোনো নেগেটিভ মার্কিংও নাই। এটা হচ্ছে থ্রি ব্ল্যাঙ্ক টিসি, এটা হচ্ছে থ্রি ব্ল্যাঙ্ক টিসি। এই থ্রি ব্ল্যাঙ্ক টিসিতে দেখেন একটা ব্ল্যাঙ্ক 1, ব্ল্যাঙ্ক 2, ব্ল্যাঙ্ক 3। ব্ল্যাঙ্ক 1-এ 3টা অপশন, ব্ল্যাঙ্ক 2-তে 3টা অপশন, ব্ল্যাঙ্ক 3 3টা অপশন। এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আরসি। এই আরসি তে কয়টা কোয়েশ্চেন দেখেন, কোয়েশ্চেন 4 and 5 আর বেসড অন দিস প্যাসেজ।
আমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই পাশে প্যাসেজ দেওয়া থাকলো। এই প্যাসেজটা দেওয়ার পরে আমাকে একটা কোয়েশ্চেন্স করবে। এই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ওকে, এখান থেকে পাঁচটা অপশন, উই নিড টু পিক ওয়ান। কেমন আমি বুঝেছি উই নিড টু পিক ওয়ান? বিকজ দেয়ার আর ওভাল সাইন। সো জিআইতে এটার নিয়ম আছে, যদি ওভাল সাইন হয় ইউ নিড টু পিক ওভাল সাইনের জন্য ওয়ান, একটা অ্যান্সার হবে, রাইট? ওকে, জাস্ট একটা অ্যান্সার হবে। এখন যেটা আমি বলতেছিলাম যে আরসিতে এখানে কোনো শর্টকাট নাই যে আপনি এটা পড়া এখান থেকে ওয়ার্ড মিলাই অ্যান্সার করবে, এটা হবে না। আপনাকে ইউনিট টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দিস প্যাসেজ, এবং আপনাকে এটা পড়ার জন্য এটা পুরোটা পড়ে তারপরে কোয়েশ্চেন সলভ করতে হবে। এটা ছাড়া কোনো শর্টকাট নাই, ট্রাস্ট মি, আর কোনো শর্টকাট নাই। এটা আপনাকে পুরোটা পড়তে হবে অ্যাটলিস্ট 3 মিনিটসে, বেসড অন দি সাইজ। এটাকে 3 মিনিটে বুঝতে হবে পড়ে পড়ে এটাকে 1.5 মিনিটে সলভ করতে হবে। এই সেম প্যাসেজে দেখেন আবার আরেকটা কোয়েশ্চেন, এটাকেও 1.5 মিনিটে সলভ করতে হবে। আমি আগে হিসাব করে নিবো, ও আচ্ছা, দুটা দুইটা কোয়েশ্চেন আছে এখানের মধ্যে, কোয়েশ্চেন 4 and 5, এরকম দুটা কোয়েশ্চেন আছে। সো আমার এই অবস্থা, ঠিক আছে, দুটা কোয়েশ্চেন আছে এই প্যাসেজটা থেকে। তো এটাতে আমার 3 মিনিট যাচ্ছে, এটাতে 1.5 মিনিট, এটাতে 1.5 মিনিট। তো আমি যে বললাম যে আর কোনো শর্টকাট নাই, আমাকে প্যাসেজটাই পড়তে হবে ঠিক মতো। তা প্যাসেজটা পড়ার জন্য আমি টাইম কোথেকে পাবো? টাইম টোটাল মাত্র 18 মিনিট, 12টা কোয়েশ্চেন। খুবই সিম্পল, খুবই সিম্পল। আপনি টিসি আর এসিতে সময় বাঁচায় আনবেন, টিসি আর এসি খুব ফাস্ট সলভ করবেন, খুব ফাস্ট সলভ করবেন, সো দ্যাট ইউ হ্যাভ মোর টাইম টু সলভ দিস আরসি কোয়েশ্চেন। এটাই হচ্ছে একমাত্র টনিক। So how quickly, how strategically you can solve TC and ACs determine your most of your success. Okay, determines most of your success because otherwise হচ্ছে যে আপনি ইয়া করতে পারবেন না এখানের মধ্যে, আরসিতে আসতে পারবেন না। ঠিক আছে, সো এটা দুইটা আরসি গেল। কোয়েশ্চেন 4 and 5 তো আমি গেলাম, বুঝাইছি। এরপর এখানে দেখি এইটা কি। এইটা হচ্ছে আমাদের কোনটা? এসি। কেমনে আমি চিনছি? এখানে 6টা অপশন আছে এবং সবগুলো স্কোয়ার শেপ আছে, এটা দেখলেই চেনা যায়। আবার এখানে তো অ্যান্সার, এখানে তো একটা ইয়ে আছে, এখানে তো একটা প্রম্পট আছে, আমি বুঝাচ্ছি এটা সবকিছু। কোয়েশ্চেন সলভ করাবো আছে, একটু হালকা কোয়েশ্চেন সলভ করাবো। এটাকে বলে এসি কোয়েশ্চেন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স। ওকে, ওকে, এখানে ইউনিট টু পিক এক্স্যাক্টলি টু, ইউনিট টু পিক এক্স্যাক্টলি টু। এবং এই স্কোয়ার শেপের মানে জিআইতে হচ্ছে এটা, ইউনিট টু পিক ওয়ান অর মোর, ইউনিট টু পিক ওয়ান অর মোর। ওকে, ঠিক আছে, ওয়ান অর মোর। সো এইখানে ওয়ান অর মোর হচ্ছে যে স্কোয়ার শেপের মানে, বাট ফর এসি কোয়েশ্চেন এটার মানে হচ্ছে এক্স্যাক্টলি দুই। দুইটা কেন? বেসিক্যালি কাহিনী হচ্ছে এরকম, এটাও একটা ওয়ান ব্ল্যাঙ্ক টিসির মতো না দেখতে, বলেন তো? একটা জাস্ট বড় টেক্সট আছে, এর মধ্যে একটা হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক আছে। এই ব্ল্যাঙ্কে যে বসবে, এই ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটা বসবে, সেই ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড আমি এখানে পিক করতে হবে। মানে একটা ওয়ার্ড আমি এখানে পিক করবো না বেসিক্যালি, বাই দ্য ওয়ে, এখানে আমি দুইটা ওয়ার্ড পিক করবো। এমন দুইটা ওয়ার্ড আমাকে পিক করতে হবে এসি কোয়েশ্চেনে, যাতে করে যেটাই পিক করি না কেন দুইটার মধ্যে একই মিনিং হয়। অর্থাৎ এখানে আমি একটা ওয়ার্ড যদি পিক করি 6টা থেকে, ওইটাতে যে মিনিং হবে সেখানে একটা ওয়ার্ড পিক করলে একই মিনিং হবে। অর্থাৎ বলতে গেলে এরকম না যে আমরা সিনোনিম পিক করতেছি, কাইন্ড অফ। সিনোনিম শব্দটা আমি বলতে চাই না, মানে তোমার মনে হয় খালি সিনোনিমই হবে, এটা একটু আসলে মিসলিডিং। সামটাইমস দে আর নট নেসেসারিলি সিনোনিমস। মাঝে মাঝে যে এখানে সবসময় সিনোনিম বসবে তা কিন্তু না, সিনোনিম ছাড়া একটু ডিফারেন্ট ক্যাটাগরি ওয়ার্ডও বসতে পারে। কিন্তু সামহাও এমন কুদরতি একটা ব্যাপার হবে যে যেই ওয়ার্ডটাই বসলো, যেই দুটো ওয়ার্ডই পিক করলাম আমরা, মানে যেই ওয়ার্ড দুটার একটা পেয়ার হবে, এন্ড আই উইল সে দিস ওয়ার্ড এ লট, পেয়ার, জোড়া। এই পেয়ার যে হবে তারা একই মিনিং ক্যারি করে, দ্যাটস ওয়াই ওদেরকে বলা হয় ইকুইভ্যালেন্ট সেন্টেন্স। ইকুইভ্যালেন্ট সেন্টেন্স দুইটা ইকুইভ্যালেন্ট হলো মানে এটা একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড বসে একটা সেন্টেন্স, আটটা ওয়ার্ড বসে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স ইকুইভ্যালেন্ট হবে। ওকে, এরকম কয়টা অংশ হবে বলেন তো? চারটা। এই চারটা, চারটা পাচ্ছি আমরা এখানে, পরপর চারটা হইলো। সো প্যাটার্নটা বুঝছেন? প্রথমে 3টা টিসি থাকবে, ওয়ান ব্ল্যাঙ্ক, টু ব্ল্যাঙ্ক, থ্রি ব্ল্যাঙ্ক। ফার্স্ট সেকশনে লেটস 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 একদম ইয়া করে ফেলি ভালো মতো, ফার্স্ট সেকশনে ভালো মতো বুঝি। তারপর একটা প্যাসেজ থাকলো 2 মার্কের, 2 মার্কের প্যাসেজের পর আমাদের চারটা এসি। এই চারটা এসির পরে, এই চারটা এসির পরে তারপর আমাদের আর কয়টা প্রশ্ন বাকি আছে? আর প্রশ্ন বাকি আছে 3টা। এই 3টা প্রশ্নটা দেখেন, এটা মোটামুটি বলা যায় একটা মিডিয়াম সাইজের প্যাসেজ, নট শর্ট সাইজ, এটা একটা মিডিয়াম সাইজের প্যাসেজ। এই মিডিয়াম সাইজের প্যাসেজ থেকে আবারও প্যাসেজ আসছে। এই পার্টিকুলার সেটে আমি যেই সেটটা পিক করছি এখানে, এই পার্টিকুলার সেটে সেকশন 1-এ কোনো ক্রিটিক্যাল রিজনিং ছিল না,
ঠিক আছে? সো আমি দেখাচ্ছিও না এখন। ক্রিটিক্যাল রিজনিং ইজ সো লেস অফ মাই কনসার্ন। মানে পুরা 27টা কোয়েশনের মধ্যে আপনি হয়তো 2টা বা 3টা ক্রিটিক্যাল রিজনিং পাবেন, জাস্ট 2টা বা 3টা। সো আমরা এটা নিয়ে অনেক পরে কথা বলি, হ্যাঁ? আমরা আগে একটু ঘর সামলাই ভালো মতো, হ্যাঁ? আগে মেইন কাজগুলো সামলাই। মেইন কাজগুলোর মধ্যে আসতেছে আমাদের এসি, তারপরে আমাদের আসতেছে টিসি, তারপরে আমাদের হচ্ছে আরসি। ঠিক আছে? এখানের মধ্যে দেখেন 3টা কোয়েশ্চেন ছিল এই প্যাসেজ থেকে, 10, 11, 12। সো দেখেন 10 আর 11 কিরকম। 10 আর 11 সিম্পল, জাস্ট এরকম ওভাল শেপ। তার মানে এই প্যাসেজটা থেকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে এটার একটা মাত্র অ্যান্সার। এটাও সেম, একটা মাত্র অ্যান্সার 5টা অপশন থেকে। এইখানে কি হইলো দেখেন, ইউ ক্যান সি 3টা এরকম আসছে, এবং আরসিতে এরকমই হবে। আরসিতে এরকম 3টা থাকবে, 3টা স্কোয়ার শেপ থাকবে। আমি একটু আগে বলছিলাম এই স্কোয়ার শেপের মানে কি। স্কোয়ার শেপের মানে কি? ওয়ান অর মোর। এর মানে হচ্ছে আলাদা করে এটা অ্যান্সার হইতে পারে, আলাদা করে এটা অ্যান্সার হইতে পারে, আলাদা করে এটা অ্যান্সার হইতে পারে, আবার এটা এটা অ্যান্সার হইতে পারে, আবার এটা এটা অ্যান্সার হইতে পারে, আবার এটা আর এটা অ্যান্সার হইতে পারে, আবার তিনোটাই অ্যান্সার হইতে পারে। মানে বেসিক্যালি পারমিউটেশন কম্বিনেশন করি এ, বি, সি, 3টা অপশন আছে। 3টা অপশন আছে। এই 3টা অপশনের মধ্যে ইউ আর পিকিং আইদার এ হইতে পারে অ্যান্সার, নয়তো বি হইতে পারে অ্যান্সার, নয়তো সি হইতে পারে অ্যান্সার, নয়তো এ বি, বি সি করে নিয়ে যায় এটাকে, নয়তো হচ্ছে যে সি এ, নয়তো এ বি সি। কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পসিবিলিটিস। সো আপনি যদি একেবারে আন্দাজে দাগান, এটা 1/7 পসিবিলিটি হচ্ছে আর কি। ওকে, প্রবাবিলিটি ওয়াইজ 1/7। সো আপনাকে এটা অ্যাকচুয়ালি বুঝতে হবে এই ধরনের কোয়েশ্চেন গুলা যখন সেকেন্ড সেকশনে যাবেন। যদি আপনাকে টেস্ট খুব ভালোবাসে, সেকেন্ড সেকশনে গেলে আপনাকে খুব হার্ড কোয়েশ্চেন দিবে। হার্ড কোয়েশ্চেন দেওয়ার সময় হচ্ছে যে, হার্ড কোয়েশ্চেন যখন দিবে আপনাকে সেকেন্ড সেকশনে, তখন হচ্ছে যে আপনাকে দেখবেন যে খুব বেশি বেশি এই ধরনের কোয়েশ্চেন দিবে। কারণ এই ধরনের কোয়েশ্চেন মানে হচ্ছে আপনার টাইম বেশি কনজিউম হবে, আপনাকে 3টাকে আলাদা চিন্তা করতে হবে। ওকে, সো এই যে আমি একটা ঝড় বয় দিলাম আপনাদের উপর 12টা কোয়েশ্চেনের, এখানে আমরা কোনো ক্রিটিক্যাল রিজন দেখি না, আমি দেখাতে চাইও না আমি। এটা শেষ, এরপর হচ্ছে ম্যাথ সেকশন শুরু হয়ে গেছে এটার। এই যে 12টা কোয়েশ্চেনের ফার্স্ট সেকশন, এটা করতে আপনি পাবেন 18 মিনিট সময়। এইখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে এই পর্যন্ত? বলেন, এনি প্রবলেম? কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন নাই? ওকে, ওকে, ঠিক আছে। সো আমরা এবার চলে আসি হচ্ছে এখানের মধ্যে। আহ আমরা যেটা বলতেছিলাম, আমরা একটু কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমরা দেখি, আমরা একটা কাজ করি, আমরা কোনটাকে ভালো বলছিলাম হচ্ছে এসি। তো লেটস ট্রাই টু সলভ ওয়ান এসি কোয়েশ্চেন। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা সলভ করা ট্রাই করি। এই কোয়েশ্চেনটা সলভ করা ট্রাই করি আমি। আচ্ছা, কি বলছি? এটার ইনস্ট্রাকশনটা একটু পরে, ইনস্ট্রাকশনটা একটু পরে। ওকে। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে জিআর ইন্টারফেস। এটা হচ্ছে এক্সিট সেকশন, মানে তো দিবেন না, মানে পরীক্ষা শেষে বেরিয়ে যাবেন। মার্ক করার একটা অপশন আছে, রিভিউ করার অপশন আছে। এখানে ব্যাক আর এখানে নেক্সট, এটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে নেক্সট। আর এখানে টাইমার থাকে এরকম করে, হ্যাঁ। সো বেসিক্যালি হোয়াট উইল হ্যাপেন পরীক্ষাতে, আপনি যখন প্রথম কোয়েশ্চেনটা পাবেন, আমাদের সবার উদ্দেশ্য কি থাকবে জানেন? প্রথম সেকশনে পাবো এটা, ফার্স্ট সেকশনে মানে যখন ভার্বালে আমরা ফার্স্ট কোয়েশ্চেন এটা পাচ্ছি, আমরা একটাকে দাগাবো আন্দাজে। আমরা এটা সলভও করবো না প্রথমে, আমরা একটা আন্দাজে দাগাবো। উই উইল পিক ওয়ান অপশন, একেবারে আন্দাজে। আন্দাজে তাকানোর সময় আবার চিন্তা করেন না, আল্লাহ কেমনে চিন্তা করবো না, চিন্তা করার দরকার নেই। আন্দাজে তাকাচ্ছি কারণ আছে, কারণ কেয়া পাতা কাল হো না হো। হ্যাঁ, এটা জিআরই পরীক্ষার মধ্যে আপনি খুব ফেস করবেন এই কাল হো না হো টার্মটা, যে আপনি যে এটাকে ছেড়ে আসতেছেন, এটা যে পরে আপনি আবার পাবেন, পরে আপনি আবার টাইম পাবেন এটা কাছে আসার, এটা নাও হইতে পারে। সো আমরা যেটা করব, কোনো চান্স দিব না। কোনো নেগেটিভ মার্কিং নাই বাই দা ওয়ে জিআরইতে, নো নেগেটিভ মার্কিং। সো জিআরই খারাপ ব্যাপার হচ্ছে যে পার্সিয়াল মার্কিং নাই, সেটা আমাদের জন্য টাফ। কিন্তু ভালো ব্যাপার এটা যে কোনো নেগেটিভ মার্কিং নাই। যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই, আমরা উই উইল টেক দ্যাট চান্স। আমরা কি করব, আমরা একটা আন্দাজে দাগায় রাখবো। কি দাগায় রাখবো? ধরেন আপনার যা মন চাইছে একটা দাগায় দাগাবেন। এটা হচ্ছে পিক ওয়ান অপশন। 2 নাম্বার হচ্ছে মার্ক। মার্ক মানে কি? এই যে এটা, এটা করলে কি হয়, এটা যদি হচ্ছে মার্ক করে রাখেন, পরে যখন আপনি শেষ করে যখন ঘুরে আসবেন, আপনি তারপর রিভিউ করতে পারবেন। আপনি রিভিউটা ক্লিক করলে
এই রিভিউটা ক্লিক করলে, এই রিভিউতে ক্লিক করলে আপনি আবার দেখতে পাবেন আচ্ছা কোনটা কোনটা মার্ক করে রাখছিলেন। যেটা ধরেন আপনার কোনো প্রবলেম নাই, যেটা আপনি ঠিক মতো সলভ করে ফেলছেন, ওটা তো আর আপনি ব্যাক করবেন না, আপনার টাইম নেই এত। আপনি যেন খুব কুইকলি রিভিউতে ক্লিক করার পর যেন মার্কে যেতে পারেন, তার জন্য হচ্ছে এই বাটনটা। সো এটা প্রথম থেকে মাথায় রাখেন ব্যাপারটা। সো আমরা প্রথমে যেটা করব, এটা আমরা একটা পিক ওয়ান মার্ক, এন্ড দেন আমরা কি করব, নেক্সট। এরকম করে কয়টা করবেন? এটা করবেন, 2 নাম্বারটা করবেন, 3 নাম্বার করবেন, 4 নম্বরও করবেন, 5 নম্বরও করবেন, 4 5 6ও হইতে পারে, এটা ডিপেন্ডিং অন দা প্যাসেজ ওরা যেভাবে জাম্বল করে। মেইন কথা হচ্ছে এগুলোর আমরা একটাও সলভ করবো না, আমরা উইথিন 40 50 সেকেন্ডস এর মধ্যে এই সব কিছু পার করে আমরা ইসতে চলে আসবো। সবাই কি ক্লিয়ার স্ট্র্যাটেজিটার ব্যাপারে? আমরা 40 50 সেকেন্ডস পার করে পুরো এসিতে চলে আসবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কষ্ট লাগতেছে এই জন্য? কারো কোনো কষ্ট আচ্ছা লাগতেছে না, ঠিক আছে। চলেন আমরা এবার এটা সলভ করি। এটা সলভ করতে গিয়ে আমরা একটা জিনিস শিখবো আজকে। এটা আপনাদের এবারে কিভাবে সলভ করবেন আমি বলি। সলভ করার উদ্দেশ্যটা হচ্ছে, আমি একটু আপনাদের জন্য একটা হেল্প করি। আমি এটা ক্লাসে আবার পড়াবো, বাট আজকে একটু করে পড়াই, একটু করে জাস্ট স্টার্টটা করে দিয়ে যেহেতু, সোদের আপনারা একটু ফুলফিলিং ফিল করেন, স্পেশালি যারা আমার পুরনো স্টুডেন্ট, নাহলে তারা আবার বোর হয়ে যাবেন। সো আর নতুনরা একটু দেখেন যে আচ্ছা কোয়েশ্চেনটা কেমন হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি অপশনটা ঢেকে রাখছি, দেখছেন? সো এখানে একদল টিচার এভাবে বলবে যে, অপশন দেখে পেয়ারিং করে ফেলতে। ওরা বলে পেয়ারিং কেন? বিকজ হচ্ছে এসি কোয়েশ্চেন, এসি কোয়েশ্চেন্স এর অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি দুইটা, সিনোনিম সিনোনিম মিললে পেয়ারিং হয়। এখন আমি বলি যে, এবং এটা আমি দেখছি, আমি এটা ভেরিফাই করছি আমি স্টুডেন্টের সাথে কথা কথা বলে, যেটা আমি বলি ঠিক আছে নাকি, যে আপনি যদি প্রথমে অপশন দেখে যান, অপশন দেখলে একটা বায়াসনেস কাজ করবে। কারণ কি জানেন? আমরা তো এত ভালো ওয়ার্ড পারি না, ট্রাস্ট মি, আমরা এত ভালো ভোক্যাব পারি না। আমরা ভোক্যাব যেটা পারি, দেখা যাবে 6টা অপশনের মধ্যে 4টা পারি বা 3টা পারি, 2টা দেখা যাবে আমি পারবো না, 2টা দেখা যাবে আমি জানবো না, অর্থ জানবো না। সো আমি যদি কোনো কারণে এখানের মধ্যে একবার উইউ যেগুলো জানি সেগুলো দেখে ফেলি এবং সেগুলো নিয়ে চিন্তা করি, ওরা কনটেক্সট আমি পাবো, যার অর্থ আমি জানি তার কনটেক্সট আমি পাবো না, বাট হইতে পারে যে যার অত জানি না সে হয়তো অ্যান্সার হইতে পারে। ব্যাপারটা এটা এরকম। আজকে আপনাদের ক্লাস নতুন কাজ তোমার কথা হইলো, তো নাও ইউ হ্যাভ এ কনটেক্সট, আই হ্যাভ এ কনটেক্সট টু ইউ, লাইক আপনি আমাকে চিনেন, রাস্তায় দেখা হইলে, শপিং মলে দেখা হইলে হাই হ্যালো হবে। এর আগে কি এমন না যে ব্যাপারটা আমাদের কখনোই দেখা হয়নি? হইতে পারে আমরা দেখা করছি, সামনাসামনি গেছি, পার করে গেছি একে অপরের সাথে, হ্যাঁ, ভার্সিটিতে বা স্কুলে বা কোন একটা জায়গাতে, শপিং মলে, কিন্তু কোনো কন্ট্যাক্ট ছিল না। সো আই ওয়াজ লাইক অ্যান আননোন ফেস টু ইউ, ইউ আর লাইক অ্যান আননোন ফেস টু মি। বুঝতে পারছেন? কিন্তু যেই আমাকে এখন আপনি চিনেন, এখন আমরা দেখা হইলে কথা হবে। ওকে, জিআরই নিয়ে হয়তো কথা হয়ে যাবে। ওকে, যেহেতু জিআরই নিয়ে আমি আপনার কাছে কন্টেক্সটে আছি। সো কনটেক্সট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং কনটেক্সটে না থাকলে বায়াসনেস চলে আসে। যে এই কনটেক্সট আমি যখন একটা ওয়ার্ড জানি, তখন আমাদের বায়াসনেস কাজ করবে। সো আমি এই জন্য করি কি, প্রথম দিকে, লাইক জিমের ইনস্ট্রাক্টর যেরকম হচ্ছে প্রথম দিকে একটু ওয়েট পুশ করতে হেল্প করে, আমি প্রথম দিকে যেটা করি, এই অপশনগুলোকে পুরোপুরি ঢেকে রাখি, সো দ্যাট আপনাদের চোখ যেন না যায়, বাট ইভেন্চুয়ালি আপনাদের চোখে সংযম করতে হবে। যে আপনার সামনে দেখেন, পরীক্ষাটা হবে স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে। সো আপনার সামনে যে কম্পিউটার স্ক্রিন থাকবে, এবং আপনি যে হচ্ছে যে এই প্রশ্নটা পাবেন, এই প্রশ্নটা যে হচ্ছে যে আপনি অপশনটা থাকবে, এই অপশনটা যে আপনি না দেখে আপনি আগে এটা সলভ করবেন। সো আপনার গোলটা হচ্ছে এইটা না দেখে এইটা সলভ করা। এটা সলভ করতে গিয়ে দেখা যে আচ্ছা ঠিক আছে, এই বেসড অন দিস সেন্টেন্স এখানে কোন ধরনের ওয়ার্ড বসতে পারে। সো আই এম গিভিং ইউ, আপনারা অনেক হয়তো পড়ছেন, জাস্ট 1 মিনিট দিচ্ছি, এটাকে সলভ করার ট্রাই করেন। সলভ মিনস হচ্ছে এখানে আপনারা বলবেন যে কি ধরনের ওয়ার্ড বসতে পারে, দ্য টাইপ অফ ওয়ার্ড। মেসেজে দিয়েন, যার যেটা মনে হচ্ছে।
ওকে, সাউন্ডও শুনছেন, মিউজিকও শুনছেন মনে হয়। বলেন কি অবস্থা, শেষ করতে পারছেন পড়ে? সো টু অ্যাকচুয়ালি মানে solve this question, you should get around 40 to 50 seconds or less. ওকে, দিস ইজ দ্য চ্যালেঞ্জ, বিকজ এর বেশি যদি সময় নিয়ে নেন আপনি আরসিতে আর সময় দিতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, দুইজন অ্যান্সার দিয়েছেন সেফ, হাইজেনিক, ইটেবল, সেফ। হ্যাঁ, আচ্ছা ওকে, এডিবল, ওকে, আচ্ছা ওকে, 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 আচ্ছা আমি একটু বলি, আপনাদের কনটেক্সটটা অন্যদিকে চলে গেছে, খাবার দাবারে চলে গেছে আপনাদের সবার কনটেক্সট, আমি একটু দেখাই দিই। রবার্ট ম্যাকেনি অ্যান্ড এলসি উইডোসন্স দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ ফুডস, এটা একটা বই, পাবলিশ ইন 1940, contain an extraordinary 15,000 entries, making it the first collection of nutritional information for cooked and raw foods that could be considered dash। আচ্ছা, এখন আপনারা এডিবল কেন বলছেন আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি কেন আপনারা এডিবল বলতেছেন। আচ্ছা, একজন বলেছেন লেজেন্ডারি, ওকে, আচ্ছা, এখানে আপনারা এই খাবার দাবারের সাথে চিন্তা করছেন, এডিবল মানে খাওয়া যায়, তো কুকড অ্যান্ড র ফুডস এখানে যাচ্ছেন। বাট আপনাদের ফোকাসটা থাকবে হচ্ছে যে এইটাতে, এই বইটাতে, বইটা কেমন, বইটাতে কি আছে দেখেন। বইটাতে আছে হচ্ছে যে কন্টেইন অ্যান এক্সট্রাঅর্ডিনারি 50,000 এন্ট্রিজ, মেকিং ইট দ্য ফার্স্ট কালেকশন অফ এতগুলাই, এতগুলো জিনিসপাতি। একটা, হ্যাঁ একটা, গুড, আস্তে আস্তে কাছাকাছি আছেন। হৃদয় বলছে প্রাইমারি বুক মানে বইকে নিয়ে কিছু একটা। সো অ্যাবাউট দ্যাট, লাইক দ্য বুক ইজ কাইন্ড অফ একদম মানে মেইন টাইপের কিছু একটা, রাইট? ওকে, কুড বি কনসিডার, দ্যাট কুড বি কনসিডার একদম সবকিছু আছে, এভরিথিং লাইক টেক্সট বুক টাইপের কিছু একটা। ওকে, এখন আমি একটা কাজ করি, এখন আমি এটা উঠাই দিই। এখন আপনাদের কাজ হবে, এখন আপনাদের কাজ হবে, যেহেতু আপনারা বুঝতে পারছেন একটা মেইন টাইপের কিছু একটা হবে, কোনটা কোনটা হবে না সেটা বাদ দিয়ে দিবেন, এবং সেটা পেয়ার শুধু বাদ দিয়ে দিবেন। মানে যেটা ধরেন হইতেছে যে আপনার হবে না, যেটা ধরেন হচ্ছে যে আপনার মানে হইতে পারে না, সেটা পারলে পেয়ার সহ বাদ দিয়ে দিবেন। পেয়ার মানে হচ্ছে জোড়া। ওকে, সেম টাইপের মিনিং। আচ্ছা, লেটস স্টার্ট উইথ এক্সপার্জেটেড। এক্সপার্জ মানে হচ্ছে যে কেটে বাদ দেওয়া টাইপের। এক্সপার্জ করার কিছু এখানে ছিল, কোনো বাদ দেওয়ার কিছু ছিল, সেটা হবে না। আচ্ছা, এটা কোনো পেয়ার আছে? এনি পেয়ার? অ্যান্সার দেন তো, কোনো পেয়ার পাচ্ছেন? আচ্ছা, পেয়ার পাওয়ার জন্য আপনাকে ওয়ার্ড জানতে হবে, আপনারা একটু একটু কষ্টও পান, আমি জাস্ট একটু কষ্টও পান আপনারা। আচ্ছা, হৃদয় একটা অ্যান্সার দিচ্ছেন, আই উইল গেট ব্যাক টু ইউ ভাই। আচ্ছা, এটার কোনো পেয়ার নাই, তো এটা জাস্ট এটাই বাচ্চা ছিল। অ্যাক্সেসিবল, অ্যাক্সেসিবল মানে হচ্ছে যেটা অ্যাক্সেস করা যাচ্ছে, সবার কাছে ওপেন, এরকম একটা কিছু। বাট এইটা এখানে ঠিক যায় না, এবং এটার কোনো পেয়ার কি এখানে আছে? অ্যাক্সেসিবলের কোনো পেয়ার আছে? দেখেন কোনো পেয়ার কিন্তু নাই, সো জাস্ট ও একাই। এরপর দুটা পেয়ার পাওয়া যায়, ঠিক আছে। দেখেন আমি অন্য ইনস্ট্রাক্টর যেটা বলতেছে হয়তো যে আগে পেয়ারিং করতে, আমি জাস্ট বলতেছি আগে একটু অর্থটা পড়ে বুঝে তারপরে আসতে, কারণ আলটিমেটলি আপনাকে অর্থটা বুঝতে হবে। অর্থ না বুঝে আপনি অনেক সময় ধরা খেয়ে যাবেন, ঠিক আছে। এখন যদি পেয়ার বানান, এখন পেয়ার কোনটা হবে বলেন তো? সাবস্ট্যান্সিয়েট, এক্সহস্টিভ, কম্প্রিহেন্সিভ, অথেন্টিকেট, এনি গেস? আমি অর্থ বলি তারপর। হ্যাঁ বলেন। Substantiated and authenticated. সাবস্ট্যান্সিয়েটেড, অথেন্টিকেট একটা পেয়ার, ওকে ঠিক আছে, ধরেন পেয়ার ওয়ান, এটাও ধরেন, সরি এটা এটা ধরেন পেয়ার ওয়ান, ঠিক আছে। এটা কি আপনার হবে মনে মনে হচ্ছে সাবাপু? হ্যাঁ ভাইয়া, আচ্ছা ওকে, আপনার কেন মনে হচ্ছে এটা সাবস্ট্যান্সিয়েট বা অথেন্টিকেট করছে? কারণ যে এই অথেন্টিকেশনের সাথে প্রুফের একটা সম্পর্ক আছে, আর did they prove সাবস্টেন্সিয়েটেড anything? did they prove anything did they prove anything ওকে বলেন। না। না। সো কিন্তু এক্সস্টিভ এর সাথে তো কম্প্রিহেন্সিভ যায় না, শুধু কেন, পেয়ার হচ্ছে একটা। কেন, কেন যায় না? কম্প্রিহেন্সিভ মানে এটা কনক্লুডের একটা ব্যাপার আছে। না, এক্সস্টিভ মানে এটা আচ্ছা, এক্স্যাক্টলি মিনিংটা জানি না, বাট এটা টায়ার্ডনেস বা সামথিং এরকম হম হম বুঝিয়েছে। হম, ওটা হচ্ছে এক্সস্টেড, দেখে আমি এক্সস্টেড। আচ্ছা, এক্সস্টিভ মানে এটা একটা খুবই, এটা মোটামুটি কমন ওয়ার্ড, এটা হয়তো আপনার পড়া হয় না বলে কোনো লিস্টে, এটা জন্য পারতেছেন না। এক্সস্টিভ মানে হচ্ছে যে এক্সস্টেড না, কিন্তু এক্সস্টিভ, এক্সস্টিভ মানে হচ্ছে মানে আমি একদম পুরো এক্সস্ট করে ফেলছি। ধরেন আমি এই বইয়ের, এটা একটা বই, এই বইয়ের একদম সবগুলা পেজ আমি শেষ করে ফেলছি, এক্সস্টেড করে ফেলছি, এক্সস্টেড করে ফেলছি মানে এক্সস্টিভ, মানে কমপ্লিট। এই যে ফাহমিদা আপু লিখছেন মেসেজে, কমপ্লিট। তাহলে ভাইয়া কম্প্রিহেন্সিভ এন্ড এক্সস্টিভ হবে। তাহলে এটা হবে এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে 2 নম্বর পেয়ার আমাদের এইটা, আর এটা হবে না,
বিকজ দে ডিডন্ট সে অ্যাবাউট প্রুভিং এনিথিং, সো প্রুভ হচ্ছে না। এক্সস্টিভ আর কম্প্রিহেন্সিভ, এক্সস্টিভ আর কম্প্রিহেন্সিভ এই দুটার মানেই হচ্ছে যে ফুল, ফুল বা কমপ্লিট। সো অ্যান্সার হচ্ছে আমার এটা অ্যান্ড এটা। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি আমরা যদি এখন দেখি রবার্ট ব্যাকিনি এটা 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 পাবলিশ, দেখেন আবিজাবি জিনিসপাতি থেকে দূরে থাকবেন। এখানে ওই এই নাম উচ্চারণ করতে গিয়ে টাইম নষ্ট করেন না পরীক্ষার সময়। ওকে, কিছু একজন মানুষের দ্য কেমিক্যাল কম্পোজিশন ফুডস পাবলিশিং এত, এটা কিন্তু একটা ফ্লাফ। এই কমা দিয়ে এখানে বলছে পাবলিশিং 1940, আই ডোন্ট নিড দ্যাট ইনফরমেশন। লাইক কন্টেন্ট এন্ড এক্সট্রাঅর্ডিনারি 15,000 এন্ট্রিজ, ওকে। এক্সট্রাঅর্ডিনারি, এটা এখানে কনটেক্সটের ওয়ার্ড ছিল, আমি এটা দেখাইনি, সরি ভুলে গেছিলাম। এক্সট্রাঅর্ডিনারি, মেকিং ইট আ ফার্স্ট কালেকশন। তো কাইন্ড অফ এইখানে ওয়ার্ড যেটা মিনিংটা বসতো কাইন্ড অফ মেইন, বা আমরা যেটা বলতে পারি এক্সট্রাঅর্ডিনারি বা ফার্স্ট। ওকে, সো আমরা এটা করলাম। আমরা আরেকটা করি, আরেকটা জাস্ট হচ্ছে, আরেকটা জাস্ট আমরা করি, চলে আরেকটা করি। এইবার আমি আর ঢাকতেছি না, এবার আপনাদেরকে আমি রেখে দিচ্ছি। ওকে, আপনারা এটা করবেন। এক্স্যাক্টলি সময় হচ্ছে যে 1.5 মিনিট দিচ্ছি আমি, হ্যাঁ একটু বাড়াই দিচ্ছি আপনাদের জন্য। করেন। আচ্ছা, এখানে কিন্তু দুইটা পিক করতে হবে অ্যান্সার, হ্যাঁ। অ্যান্সার যারা দিবেন দুইটা পিক করবেন। ওকে, বলেন কি অবস্থা এটা। এ আর ই, ওকে। আচ্ছা, আর ওকে কিছু একটা অ্যান্সার দিচ্ছেন। ওকে, দেখেন আপনারা যখন অ্যান্সার দিবেন আপনারা একটু এই কনটেক্সটে থাকা ট্রাই করবেন। দেখেন, much honored for her work in both theater and film, the director was prolific. So we need to first identify the meaning of prolific. এটা মানে কি বলেন তো? So here comes the importance of vocab. Vocab পারলে আপনি জানেন prolific মানে লাইক অনেক বেশি প্রোডাক্টিভ, মানে প্রচুর প্রচুর কাজ করছে। ধরেন এই এই ডিরেক্টরটা প্রচুর থিয়েটারে কাজ করছে, প্রচুর ফিল্মে কাজ করছে, প্রচুর। ধরেন হুমায়ুন আহমেদ প্রলিফিক রাইটার, অনেক লিখছেন, অনেক প্রলিফিক। এটার জন্য সে অনার্ডও ছিল, মাচ অনার্ড ফর এটা, দ্য ডিরেক্টর ওয়াজ প্রলিফিক। টু মাচ সো, এই যে এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, টু মাচ সো, এই টু মাচ সো এই কথাটা মানেটা কি? একটু বেশি প্রলিফিক। ধরেন আমি বললাম যে মানুষটা অনেক একটু বেশি সহজ সরল, এটা একটু নেগেটিভ কনোটেশন চলে আসছে। তার মানে আমি কিন্তু এখন একটা নেগেটিভ কথা বলবো তার ব্যাপারে, বা বা আমি যখন বললাম ফর এক্সাম্পল যে আহ সে অনেক বুদ্ধিমান বাট একটু বেশি পাকনা, ওকে একটু বেশি পাকনা, রাইট, এরকম আমি বললাম। সেই টু মাচ সো, এই টু মাচ সো মানে হচ্ছে এখনের যে পার্টটা আমরা পাবো, ইট উইল বি এ নেগেটিভ ইফেক্ট অফ প্রলিফিক। মানে বেশি কাজ করলে খারাপ যেটা হয় সেটার একটা কথা, এরকম ব্যাপার। যে কি বলতেছে, অ্যাকর্ডিং টু সাম ক্রিটিক্স, কিছু ক্রিটিক্স ছিল হু থট শি সামটাইমস টুক অন প্রজেক্টস ড্যাশ। তার মানে নেগেটিভ ভাবে নিছে, এমন ভাবে যাতে করে, এমন ভাবে নেগেটিভ ওয়েতে নিছে যে হচ্ছে মানে বেশি প্রলিফিক হয়েছে কিন্তু এটা নেগেটিভ ইফেক্ট করছে। এখন দেখেন, আমরা এমন কোনো ওয়ার্ড পিক করবো না এখান থেকে যেটার কোনো পেয়ার নাই। দেখেন এসি কেন মজা,
টুস টুস করে নন পেয়ার গুলো বাদ দেওয়া যায়, যেগুলো যেগুলো আমি বুঝবো। সবগুলো ওয়ার্ড তো আর কঠিন না আমার জন্য, তাই না? সেগুলো আমি বাদ দিয়ে দিতে পারবো। আবার ধরেন আমি এমন কোনো ওয়ার্ড কিন্তু পিক করবো না যে ওয়ার্ডটার এখানে কন্টেক্সট যাচ্ছে না। যেমন ফার্স্ট কথাটা বলছে হ্যাপাজার্টলি, হ্যাপাজার্টলি মানে যত্রতত্র ভাবে। সো আপনি একটু চিন্তা করেন প্রলিফিক ভাবে, যখন আমি অনেক কাজ করতেছি, এটা করলাম, ওইটা করলাম, এটা করলাম, অনেক কাজ করতেছি, অনেক কাজ করলে কাজগুলো কি খুব কেয়ারফুলি হবে নাকি একটু অগোছালো হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সেন্স কাজ করেন, সেন্স আনেন, সেন্স। একটু অগোছালো হবে না একটু জিনিসপাতিটা? সো ইন দ্যাট সেন্স হ্যাপাজার্ড কিন্তু হইতে পারে, সো আমি বাদ দিতে পারতেছি না। আনপ্রফিটেবলি, এখানে কি কোনো জায়গায় টাকা পয়সার কথাবার্তা আছে পুরো সেন্টেন্সের মধ্যে এক জায়গাতেও? কোন জায়গায় বলছে টাকা পয়সার কথা? মানে কি কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে নাকি, হিট হয়েছে নাকি, নাকি ফ্লপ হয়েছে, এরকম কিছু বলছে? বলে নাই। সো আমার এখানে আনপ্রফিটেবলি বা টাকা পয়সা নিয়ে কোনো কিছু হবে না। আনপ্রফিটেবলি আর কোনো কিছু নাই, তো এখানে বাকিটা কিছু হবে না। ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে অনেকটা হ্যাপাজার্টলির মতোই। ইনডিসক্রিমিনেটলি আর হ্যাপাজার্টলি কাইন্ড অফ একটা পেয়ার। এটার মানে হচ্ছে আমি খুব যত্রতত্র ভাবে নিছি, ইনডিসক্রিমিনেট ওয়েতে। আমি ডিসক্রিমিনেশন করি নাই, মানে আমি একটু ভালো খারাপ কিছু জাজ করি নাই। আমার কাছে যে আমাকে যেটা মনে হয়েছে আমি সেটা লিখে দিছি, যেটা মনে হয়েছে সেই কাজই করছে। ধরেন কিছু অ্যাক্টরস আছে খুব বেছে বেছে মুভি করে, সো দে ডিসক্রিমিনেট বিটুইন থিংস, অ্যামাং থিংস। আর যারা ইনডিসক্রিমিনেটলি সব ধরনের কাজ করে, ভালো খারাপ স্ক্রিপ্ট জাজ করে না, তারা ইনডিসক্রিমিনেটলি কাজ করতেছে। সো আমাদেরকে বুঝতে হবে কোনটা প্রলিফিক নেগেটিভ ইফেক্টের সাথে যায়। সো এখানে এটা যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, সো আমার দুইটা রেখে দিই, বাকিগুলো দেখি। আনফ্ল্যাগিংলি, ফ্ল্যাগিংলির মানে আমার এই মোমেন্টে মনে নাই, বাট ফ্ল্যাগ করা মানে কাইন্ড অফ একটা মার্ক করা, বাট এখানের মধ্যে এটা কিছু যাচ্ছে না। ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, এটা যায় না। ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কি আছে? আমি যদি বেশি কাজ করি ইজ ইট ইনঅ্যাপ্রোপ্রিয়েট? আমি যদি বেশি কাজ করি ইজ ইট ইনঅ্যাপ্রোপ্রিয়েট? না। প্রিম্যাচিউরলি, আচ্ছা, প্রিম্যাচিউরলি কিছু আছে এখানে যে মানে আমি এখানে ম্যাচিউরিটি রিলেটেড কিছু আসতেছে না, কনটেক্সটটা বোঝার চেষ্টা করেন। তো এখানে নাই, এখানে একমাত্র অ্যান্সার হচ্ছে আমাদের হ্যাপাজার্টলি আর ইনডিসক্রিমিনেটলি, এ আর সি। আচ্ছা, ওকে, এটা একজন পার্সন, বাকিটা একটু 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 অল্প অল্প হয়েছে। আচ্ছা, রিয়া, কিন্তু হ্যাঁ, আনফ্ল্যাগিংলি মানে হচ্ছে টায়ার্ডলেসলি মানে কনসিস্টেন্টলি। তো তাহলে তো, প্রলিফিকের সাথে কি এটা যাবে তাহলে না? তো, না তাহলে তো নেগেটিভ হচ্ছে না। তাহলে তো ঠিক আছে, দেয়ার গোজ মাই অ্যান্সার। আমি এটা এই মুহূর্তে অতটা মনে নেই আপু, এই জন্য আমি অ্যান্সার দিতে পারিনি। আনফ্ল্যাগিং এর অর্থটা বলতে পারিনি, চেকও করা হয়নি এটার। বাট আমি যখন সলভ করতে গেছি দেখছি যে আমি পেরে গেছি সুন্দর মতো। সো দ্য থিং ইজ, এখানে এইটার মানে আপনি যেটা বলছেন এটা পজিটিভ কনোটেশন না? বলেন তো আনফ্ল্যাগিংলি। ও, নাও আই রিমেম্বার, ইয়াপ, নাও আই রিমেম্বার। ফ্ল্যাগ, এটা একটা মেইন মিনিং হচ্ছে মার্ক করা বা পতাকা। এটার সেকেন্ডারি মিনিং হচ্ছে, ফ্ল্যাগের সেকেন্ডারি মিনিং হচ্ছে উইক, উইক হওয়া। সো আনফ্ল্যাগ মানে টায়ার্ড হইতেছেন না, টায়ারলেসলি। সো এটা পজিটিভ নেগেটিভ আপনার কি মনে হয়? পজিটিভ। কিন্তু আমি কিন্তু ফার্স্টে আইডেন্টিফাই, হ্যাঁ এটা বলেন আরেকটু আপু। এটার অ্যান্সারটা নেগেটিভ হবে, এটা একটু বলবেন আরেকবার? এই যে এটা এখান থেকে টু মাচ সো, টু মাচ সো, যে ও অনেক বুদ্ধিমান, একটু বেশি পাকনা, বেশি বুদ্ধিমান, অনেক পাকনামি করে, বা ও অনেক ধরেন হচ্ছে যে ফর এক্সাম্পল কি জানি, আমি একটা এক্সাম্পল দিছিলাম প্রথমে, এটা ছাড়া আরেকটা এক্সাম্পল দিছিলাম। ধরেন কি জানি, ভালো থেকে দেন খারাপে চলে গেছে, এরকম একটা কিছু আর কি। ধরেন ও অনেক বুদ্ধিমান বা একটু বেশি বুদ্ধিমান, অনেক সময় অনেক বেশি পাকনামি করে, এরকম আর কি। মানে আপনার প্রথমে একটা ভালো কথা, কিন্তু টু মাচ সো। সো এই যে টু মাচ সো, এই ধরনের কথাবার্তা গুলাকে, এইগুলাকে বলা হয় হচ্ছে কিছু সাপোর্ট আর কন্ট্রাস্টের ওয়ার্ড। এইগুলা আমরা গ্রেগ ম্যাটের সাপোর্ট কন্ট্রাস্ট শীট থেকে পড়াবো। লেট মি জাস্ট শো ইউ, আমি বের করে রাখছি এখান থেকে। এই সাপোর্ট কন্ট্রাস্টের যে আমরা যদি যাই এখানের মধ্যে, এই সাপোর্ট কন্ট্রাস্টের মধ্যে এখানে দেখেন এখানে বেশ কিছু আছে এখানের মধ্যে। আই ডোন্ট নো যে টু মাচ সোটা আছে নাকি। এক্সট্রিম ওয়ার্ডস এ টু মাচ সো প্রবাবলি নাই, বাট এখানে এইগুলোর একটা মানে আছে, এ ধরেন এরকম। ওকে, এগুলো থেকে আমি পড়া দিব, এগুলো থেকে আমি ঠিক করে রাখছি পড়া দিব। আমি ভাবছিলাম যে আজকে একটু করে দেখাবো, বাট এখানে আসলে এত কিছু দেখানোর আছে, জাস্ট একটা ক্লাসে আসলে এত কিছু কভার করা যাবে না। সো আমরা ইভেনচুয়ালি এগুলো থেকে পড়া দিব, ঠিক আছে? তো এই ধরনের সাপোর্ট কন্ট্রাস্ট ওয়ার্ড গুলো পারলে তখন যে খুব ইজিলি আপনি বুঝতে পারতেন, ও আচ্ছা এটা মানেটা কি। ওকে, সো আই থিঙ্ক দুইটা সেন্টেন্স ইউনিট দেখছি আজকে। আপনাকে আরো দেখতে চান আজকে? আরো টিসি দেখবেন নাকি? আই থিঙ্ক উই শুড কল ইট আ ডে। হোয়াট ইউ থিঙ্ক? আমরা নেক্সট দিন হচ্ছে যে মিট করি, আপনার কি বলেন? জি ভাইয়া। ওকে, সো আমরা নেক্সট দিন, আমরা যারা এখানে ফ্রি করতেছেন আর নেক্সট 3টা ক্লাস আমরা ফ্রি করতে পারেন। সো দেখতে পারেন আমরা মেইনলি একটু এইচটিএ ফোকাস করবো মেইনলি। আমরা
টিসিএস কিছু টাইপ দেখাই দিব, টাইপ টাইপ দেখানোর পরে তারপরে আমরা ওটাতে ফোকাস করব। আর আমি ভোকাবুলারি নিয়ে যে ভিডিওটা বানাবো এটা হচ্ছে যে আপনারা কালকের মধ্যে হোপফুলি পেয়ে যাবেন, সো দ্যাট হচ্ছে আপনার সানডে এর আগে ওটা নিয়ে পরীক্ষা দিতে পারেন। ঠিক আছে, আমি ডিটেল ইনস্ট্রাকশন দিয়ে দিব। আমি গ্রুপে কি জয়েন করছেন এমন কেউ কি আছেন যে আমাদের টেম্পোরারি গ্রুপটাতে জয়েন করেন নাই? এমন কেউ কি আছেন? এমন কেউ কি আছেন? জি ভাই, আছি। ওকে ওকে ওকে, লেট মি জাস্ট শেয়ার দ্য লিঙ্ক। আমি আরেকবার শেয়ার করি। ওকে, ওকে, এই গ্রুপে জয়েন করেন। এই গ্রুপে আমি ফার্দার ইনস্ট্রাকশন দিব ফর দ্য টাইম বিং। আচ্ছা, সো আই হোপ ইট ওয়াজ হেল্পফুল। যারা আজকে সেশনে জয়েন করছেন, হয়তো কোর্স করবেন না বাট সেশন জয়েন করছেন, আই হোপ হেল্পফুল ছিল। সো আমাদের পরে কথা হবে তাহলে এটা নিয়ে। আমরা আপাতত আজকে ক্লাস শেষ করি। সো বাই বাই, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট দেখা হবে নেক্সট সানডে। ওকে, বাই বাই। Okay. Allah আল্লাহ Akbar. হাফেজ, Bye. আল্লাহ হাফেজ।